আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি। মাথায় ভালো করে হিজাবটা পরে আয়নায় আরেকবার ভালো করে দেখে নিল মেহের। আজকে হবুবরের সাথে সাক্ষাৎ আছে, বলতে গেলে প্রথম সাক্ষাৎ। মেহেরকে না জানিয়েই পাত্র ঠিক করে রেখেছেন মেহেরের বাবা মাহফুজ। বন্ধুর ছেলে বলে বিনা বাক্যে নিজের জ্যেষ্ঠ কন্যার সহিত বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। কিন্তু মেহের চায় নিজের ভবিষ্যৎ স্বামী সম্পর্কে বিয়ের আগে অবগত হতে। হিসেব না মিললে এই বিয়েতে সে কোনোভাবেই মত দেবে না বলে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। সেই দরুন আজকে যাবে সেই ছেলেটার সঙ্গে দেখা করতে। দেখা করার ব্যবস্থা মাহফুজ নিজেই করে রেখেছেন। কাছের একটা রেস্টুরেন্টেই হবে সাক্ষাৎ। হাসপাতাল থেকে ছুটি নিয়ে এসে তৈরি হয়ে নিল বের হওয়ার জন্য। ছেলেটার সাথে আগে কখনো দেখা হয়নি মেহেরের। সে সচরাচর ছেলে মানুষ থেকে দূরেই থাকে, বলতে গেলে দূরে থাকাটা সে পছন্দ করে। বাহিরের আবহাওয়া কিছুটা মন খারাপের মতো, মানে মেঘ করে গুমট হয়ে আছে। এই বৃষ্টি বুঝি এলো। এমন সময় বাইরে বের হতে ইচ্ছা হয় না মেহেরের, কিন্তু বাবার এতটুকু কথা তো মানতেই হবে। কাছাকাছি ভালো একটা রেস্টুরেন্টে সিট বুকিং করা হয়েছিল। মেহের এখন সেখানে উপস্থিত, তাকিয়ে আছে থাই গ্লাসের বাহির পানে। অপেক্ষা করছে মেহরাবের। মেহরাব সেই ব্যক্তি যার সঙ্গে মেহেরের বিয়ে ঠিক করা হয়েছে। লোকটার সময় জ্ঞান খুব সম্ভবত কমই আছে। প্রায় আধ ঘন্টা যাবৎ মেহের বসে আছে, কিন্তু মেহরাবের দেখা নেই। ছেলেটার কাণ্ডজ্ঞান আসলেই নেই। ইতোমধ্যে ওয়েটার এসে খাবার অর্ডার করবে কিনা জিজ্ঞেস করে গিয়েছে দুইবার। কেমন একটা লজ্জাজনক ব্যাপার। মেহের ধৈর্য নিয়ে বসে আছে। আগামী 10 মিনিটের মধ্যে লোকটা না এলে নিজেই খাবার অর্ডার করে খেয়ে চলে যাবে বলে ভেবে ফেলেছে। মেহরাব এলো ঠিক 40 মিনিটের মাথায়। কেউ কাউকে আগে দেখেনি, তবে দুজনের ফোন নম্বর দুজনকে দিয়ে দেওয়া হয়েছে। মেহের চাইলেই মেহরাবকে কল করতে পারত, কিন্তু তা সে করেনি। লোকটার সময়জ্ঞান হিসাব করার জন্য কল করেনি। মেহরাব রেস্টুরেন্টের কিছুটা ভেতরে এসে কল করতে নেয় মেহেরের নম্বরে। কল করতে নিয়েও কল করলো না, চলে গেল রিসিপশনে। জিজ্ঞেস করলো বুকিং করা 7 নম্বর টেবিলের কথা। রিসিপশনিস্ট দেখিয়ে দিল 7 নম্বর টেবিল। মেহরাব টেবিলের দিকে এগোতে এগোতে দেখলো একটা মেয়ে বসে আছে, পরনে গাউন জাতীয় কিছু আর মাথায় হিসাব। যথাসম্ভব চুপচাপ বসে আছে মেয়েটা। আশেপাশে সম্ভবত তার নজর নেই। মেহরাব এগিয়ে গিয়ে মেহেরের বিপরীত পাশের চেয়ারে বসতে বসতে বলল, হ্যালো, আপনি কি মেহের? মেহের চোখ তুলে তাকালো সেদিকে, তারপর বলল, আসসালামু আলাইকুম, আমি মেহের তুবা। মেহরাব কয়েক সেকেন্ড চুপ থাকার পর আস্তে করে বলল, ওয়ালাইকুম আসসালাম। মেহের স্বাভাবিকভাবে বলল, 40 মিনিট লেট। মেহরাব হাসলো, এমনভাবে হাসলো যে তার দাঁত কপাটি দেখা গেল। হাসতে হাসতে বলল, আরও লেট হতো, কোনো রকমে ছুটে এসেছি, কি আর করবো বলুন। ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে দিতে আপনার সাথে মিটিংয়ের কথা ভুলে গিয়েছিলাম, মনে পড়তেই ছুটে এলাম। তা কি খাবেন বলুন? মেহরাবের কথা শুনে মেহেরের বেশ রাগ হলো মনে। হয়তো লোকটার আক্কেল জ্ঞান সম্ভবত একেবারেই নেই, নয়তো ইচ্ছে করে এমন করেছে। বিয়ে সাবজেক্টটা বেশ সিরিয়াস ম্যাটার। পাত্রপাত্রীর সাক্ষাৎ বেশ জরুরি একটা বিষয়কে এই লোকটা এতটা হালকাভাবে কিভাবে নিয়েছে? তার তো আগে থেকে প্রস্তুত থাকার কথা। আরও কত রকম প্রশ্ন মেহেরের মাথায় খেলে বেড়াচ্ছে, যে কারণে মেহরাবের বলা শেষ প্রশ্নে তার খেয়াল নেই। তাকিয়ে রইল মধ্য টেবিলে রাখা ফুলদানির ফুলের দিকে। মেহরাবও যেন পাত্তা দিল না, নিজের মতো করে সব খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যে খাবার চলে এলো। মাঝখানে চলে যাওয়ার সময়টুকুতে দুজনের সাথে খুব অল্প স্বল্প কথা বলেছে। খাবার অর্ডার দিয়ে মেহরাব ফোন বের করে টেপাটেপি শুরু করে, যেন তার সামনে কেউই উপস্থিত নেই। মেহরাবের সবকিছু যেন মেহেরের বিরক্ত লাগছে। লোকটার দর্শনকে শূন্য মান দেওয়া যায় না, কিন্তু তার ব্যবহারে অনায়াসেই শূন্যের কোঠায় দাঁড় করানোর মতো মান দেওয়া যায়। মেহের খাবার আসার পূর্বে একটা প্রশ্ন শুধু করেছে, বিয়ে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মেহরাব গা ছাড়া ভাব নিয়ে বলেছিল, পরিকল্পনা আর কি হবে, জাস্ট বাপের টাকা খরচ করে বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে ইত্যাদি। এই তো, এতটুকুই। মেহরাবের এই কথা শুনে মেহের আর কোনো প্রশ্ন করেনি। যা বুঝার সে বুঝে গিয়েছে। এমন খাপছাড়া ব্যক্তির সাথে ভবিষ্যৎ অন্ধকার। আজকে বাসায় ফিরে এর ব্যবস্থা করতে হবে, নয়তো নিজেকে সাগরে স্বইচ্ছায় ভাসিয়ে দেওয়ার মতো অবস্থা হবে। খাবার পরিবেশন করে দিয়ে গেল ওয়েটার। মেহের লক্ষ্য করল এখানে যা খাবার দেওয়া হয়েছে সেগুলো তার পছন্দ হচ্ছে না। খাবারগুলো দেখে মনে হচ্ছে বেশ ঝাল হবে। এই খাবার গলধকরণ করলে পেটে সমস্যা হবে নিশ্চিত। মেহের ওয়েটারকে আবার ডাক দিয়ে স্যুপ অর্ডার করলো। মেহরাব খাওয়া শুরু করে দিয়েছে ইতোমধ্যে। খাবার খেতে খেতে মেহেরকে বলল, সে কি, আপনি এগুলো খাবেন না? খাবার কিন্তু বেশ সুস্বাদু। মেহের দীর্ঘশ্বাস ফেলে বলল, সুস্বাদু হতে পারে, তবে আমার জন্য নয়। ঝাল আমার অপছন্দের জিনিস। মেহরাব বলল, ওহো সরি,
এখন তাহলে স্যুপটাই শুধু খেতে হবে আপনার। আচ্ছা, আপনি এরকম আদিকালের মেয়েদের মতো কেন? মেহের দ্রুত বলল, আদিকালের মেয়ে বলতে আপনি কি বোঝাতে চাইছেন? মেহরাব গ্লাস থেকে এক ঢোক পানি পান করার পর বলল, এই যে লম্বা লম্বা জামা পরেছেন, তার উপর পুরো মাথা পেঁচিয়ে রেখেছেন কাপড়ে, হিজাব নাকি কি জানি বলে এটাকে, আপনার কি অস্বস্তি হয় না এতে? মেহের বলল, এতে অস্বস্তি আবার কি আছে? একটা শৃঙ্খল পোশাক কি আপনার আদিকালীন পোশাক মনে হচ্ছে কেন? মেহরাব মুখের খাবারটুকু শেষ করে সামনের দিকে হালকা ঝুঁকে বলল, মেয়েদের কত সুন্দর সুন্দর ড্রেস আছে, খোলা চুল বা ডিজাইন করে বাঁধা চুল দেখতে সুন্দর, সাথে সাজগোজে। মেয়েদের তো এমনিতেই সুন্দর দেখায়, তার সৌন্দর্য কি দেখাবে না নাকি? এভাবে প্যাকেট হয়ে থাকলে সৌন্দর্য প্রকাশ পায় নাকি? স্যুপ চলে আসাতে মেহের আর কথা বাড়ালো না। মেহরাব ভাবল মেয়েটাকে যথাযথ হেনস্থা করতে পেরেছে। বাবার পছন্দে এমন একটা মেয়েকে সে কিছুতেই বিয়ে করবে না। এদিকে মেহের ভাবছে গাধার সাথে তর্কে জড়িয়ে লাভ নেই, চুপচাপ নিজের খাওয়াতে মনোযোগী হলো। খাওয়া শেষ করে ডাকলো ওয়েটারকে, শুধু স্যুপের মূল্য দিয়ে উঠে দাঁড়ালো। এখানে মেহরাবকে এক প্রকার অপমান করা হয়ে গেল। মেহরাব বিষয়টা বুঝতে পারল। পরিস্থিতি ভিন্ন করার লক্ষ্যে মেহরাব এসে বলল, আরে বিল আপনি দিতে গেলেন কেন? ওইটা তো আমিই দিয়ে দিতাম। মেহের তার হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে বলল, আমার খাবারের বিল আমি পরিশোধ করতে পারি, অতটুকু সামর্থ্য আমার আছে। মেহরাব বলল, আমি সামর্থ্য নিয়ে কিছু বলিনি, বেশিরভাগ সময় মেয়েদের খাবার বিল তো ছেলেরাই দেয়। মেহের বলল, কে কার বিল দেয় তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আপনার সাথে সাক্ষাৎ করা জরুরি ছিল তাই সাক্ষাৎ করতে এসেছি, এর থেকে বেশি এক্সপেকটেশনস নেই। এবার যা বুঝার বাসায় পৌঁছে বুঝবো। আর হ্যাঁ মিস্টার মেহরাব, আপনার যে ইসলামিক জ্ঞান শূন্যের কোঠায় তা স্পষ্ট, তাই মেয়েদের বাইরে খোলামেলা দেখতে পছন্দ করেন। আসছি এখন। এই বলে মেহের বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। মেহরাব তাকালো না সেদিকে, নিজের মতো করে খাবার খেতে লাগলো যেন এখানে কিছুই ঘটেনি। মেহের রেস্টুরেন্টের গেটে আসতেই ঝপঝপিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। পড়া হলো মহা মুশকিলে, সাথে ছাতা নেই। যেই ট্যাক্সি রেন্ট করেছে সেটা আসতে নিম্নে হলেও 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। রাস্তা জ্যামে আটকে পড়ার দরুন এত সময় লাগবে। অপেক্ষা করা ছাড়া উপায় নেই। মেজাজটা এমনিতেই বিগড়ে আছে, তার উপর এই চৈত্র মাসের বৃষ্টি, আবার ট্যাক্সিও লেট করবে। এসবের মধ্যে এখন মাথা ঠান্ডা রাখা জরুরি। মেহের বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। ছাতাটা সাথে থাকলে এখন মেইন রোডের সাইডে গিয়ে দাঁড়াতে পারত। এখন ট্যাক্সি আসলেও রেস্টুরেন্ট থেকে মেইন রোডের দূরত্বটুকুতে ভিজে এগোতে হবে। আজকের দিনটাই যেন খারাপ। বৃষ্টির ঝাপটা মাঝে মধ্যে ছিটেফোঁটা দিয়ে জামা ভিজিয়ে দিচ্ছে। রাগ কমানোর জন্য মেহের বিড়বিড় করে সূরা তেলাওয়াত করতে আরম্ভ করলো। প্রায় 10 মিনিট তারপর তার সাথে পাশে এসে কেউ একজন দাঁড়ালো। মেহের সেদিকে নজর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। পাশ থেকে লোকটা বলল, আমার জন্য অপেক্ষা করছিলেন নাকি? ছট করে মেহের সেদিকে তাকালো, দেখলো মেহরাব এই কথা বলেছে। মেহের সাথে সাথে চোখ ফিরিয়ে নিল মেহরাবের থেকে, দৃষ্টি নিক্ষেপ করলো সামনের রাস্তায়। মেহরাবের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে হলো না তার। মিনিট খানিকের মধ্যে রেন্ট করা ট্যাক্সি এসে থামলো রেস্টুরেন্টের সোজা। মেহের পা বাড়াতে নিল রাস্তায়। এমন সময় খেয়াল করলো তার শরীরে পানি পড়ছে না। উপরে তাকিয়ে দেখলো ছাতা। মেহরাব ছাতা মেলে ধরেছে। মেহেরের কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। মেহের মুখোমুখি হয়ে দাঁড়ালো মেহরাবের, তারপর বলল, নিজের সীমারেখায় থাকুন, আমার উপকার করতে বলিনি আপনাকে। এই বলে মেহের হ্যান্ডব্যাগটা মাথার উপর ধরে ছুটে গেল ট্যাক্সির দিকে। কোনো রকমে ট্যাক্সিতে উঠে হাঁপ ছাড়ল সে। বিরক্তি আজ যেন তার পিছু ছাড়ছে না। মেহরাবের ছাতা নিয়ে উপকার করতে আসা ব্যাপারটা ঠিক ভালো লাগলো না মেহেরের কাছে। নিশ্চয় এমন কিছু করে বসতো যা অসম্মানের। মেহেরের বাসায় পৌঁছাতে ঘন্টা খানেকের বেশি সময় লাগলো। বাড়ির ভেতর পা রাখতে আয়শা ছুটে এলেন মেহেরের দিকে। আয়শা হলেন মেহেরের মা। 2 কন্যা ও 1 পুত্র। আয়শা মেহেরের কাছে যাওয়ার আগে মাইশা আগে ছুটে এলো। মেহেরের হাত থেকে ভেজা ব্যাগটা নিয়ে বলল, ইস আপু, আজকেও ছাতা নিয়ে যাওনি? মাইশা মেহেরের ছোট বোন। আয়শা বলল, তাড়াতাড়ি কাপড় পাল্টাও গিয়ে, তোমার তো আবার সর্দি ছাড়েই না। কত যে বলি ছাতাটা সাথে রাখতে। মেহের ঘরের দিকে যেতে যেতে বলল, উফ মা, এই ছাতার টপিক বাদ দাও তো, মেজাজটা এমনিতে 420 হয়ে আছে। কোন বাদরের কাছে যে পাঠিয়েছিলে আজ? এই বলে মেহের ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। আয়শা থমকে দাঁড়িয়ে বলল, বাদর? রেস্টুরেন্টে বাদর আসলো কোত্থেকে? মাইশা দাঁত কেলিয়ে হেসে বলল, বুঝলে না মা, আপু সম্ভবত তার হবুবরের কথা বলেছে। আয়শা মৃদু রাগ দেখিয়ে বললেন, হবুবরকে বাদর বলা? দিন দিন মেয়েটা ম্যানারলেস হয়ে যাচ্ছে। স্বভাব এমন হতে থাকলে শ্বশুরবাড়ির ভাত তাহলে কপালে জুটবে না। কথাটুকু বলা শেষে আয়শা চলে গেলেন নিজ কক্ষের দিকে। মাইশাকে বলে গেলেন ওদের আব্বু ও মেজো ভাই আসিরকে ডেকে আনতে। পাত্র দেখা শেষে মেহেরের মন্তব্য শুনতে বসবে সবাই। বিয়ে যেহেতু মোটামুটি রকমের ঠিক হয়েই আছে, সেহেতু মেহের না বললেও আয়শা মেনে নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এমন ভালো ছেলে আর পরিবার কোনোভাবেই হাতছাড়া করতে চান না মাহফুজ আয়শা। মেহের গোসল সেরে তবেই ঘর থেকে বের হলো। বাইরে এসে দেখে বাবা মায়ের ঘর হতে কথা বলার আওয়াজ আসছে। এগিয়ে গেল সেদিকে। মেহেরকে দেখে মাহফুজ আদর করে কাছে রেখে বসালেন। ঘরের সদস্য সবাই সেখানে উপস্থিত।
মাইশা বসে বসে পেয়ারা খাচ্ছিল। এক টুকরো পেয়ারা মেহেরের দিকে এগিয়ে দিল। মেহের নাকচ করে দিল খেতে। পেয়ারা পছন্দের ফল হলেও এখন সে দুটো কারণে খাবে না। এক, মেজাজ খারাপ। দুই, উপরের মাড়ির দাঁতের মাঝে গর্তের সৃষ্টি হয়েছে, তাই খাবে না সে। মেহের খাবে না বলে মাথা নিয়ে না করেছে। আয়েশা এটা দেখে মাইশাকে ঝাড়ি দিয়ে বলল, এখন সিরিয়াস কথা বলবে, চুপ করে বসে থাকতে না পারলে অন্য ঘরে গিয়ে খাও, কোনো ডিস্টার্ব করবে না এখানে। মাইশা আর কিছু বলল না, চুপচাপ নিজের পেয়ারা চিবানোতে মত দিল। এদিকে আসির মেহেরকে প্রশ্ন করে বসলো, হবুদুল্লাহ ভাইকে কেমন দেখলে আপু? মেহের বলল, দেখতে ভালোই। মাহফুজ এসে বলল, তাহলে বিয়ের তারিখ একেবারে পাকাপোক্ত করি, কি বলো আয়েশা? আয়েশা বলল, শুভ কাজে দেরি কিসের, কথা বলুন আপনার বন্ধুর সাথে। মেহের বাঁধ সাধল, বলল, বইয়ের প্রচ্ছদটা বেশ চাকচিক্যময়, তবে ভেতরের গল্পটা জঘন্য। আয়েশা কিছুটা ছাড়ি দিয়ে বলল, এটা কেমন কথা, যা বলার খোলাসা করে বলো। দেখতে ভালো আর ভালো ঘরের ছেলেও সে, এখানে আর সমস্যা কোথায়? মেহের বলল, সমস্যা গোড়ায় মা, ছেলের চেহারা দিয়ে আমার কোনো কাজ নেই, কিন্তু ছেলেটার ধর্মীয় জ্ঞান একেবারেই নেই। খোঁজ নিয়ে দেখো, সে আমার মতো মেয়ে পছন্দ করে না, তার খোলামেলা আধুনিক মেয়ে পছন্দ। শুধু তাই নয়, আমি দীর্ঘ 40 মিনিট অপেক্ষা করার পর সে উপস্থিত হয়েছে। ফ্রেন্ডের সাথে নাকি ছিল বলে আজকে সাক্ষাৎ করার কথা ভুলে গিয়েছে। খাবার অর্ডার করার সময় নিজের ইচ্ছামতো সব অর্ডার করেছে। ভবিষ্যৎ সংসার নিয়ে তার মাথা ব্যথা নেই। এমন একটা ছেলের হাতে কিভাবে আমাকে তুলে দিতে চাও মা? আয়েশা বলল, বিয়ের আগে ছেলেরা এমন একটু হয়, বিয়েটা হয়ে যাক, পরে ঠিক হয়ে যাবে, এ নিয়ে এত মাথা ব্যথার কিছু নেই। মেহের উঠে দাঁড়িয়ে বলল, সত্যি করে বলো তো, আমি কি তোমাদের মেয়ে কিনা? আসল মেয়ে হলে শুধু বন্ধুত্ব রক্ষার খাতিরে অমন বন্ধুর ছেলের হাতে আমাকে তুলে দিতে চাইতে না। মেহের দাঁড়ায় না এক মুহূর্ত, এ ঘর হতে বের হয়ে নিজের ঘরে চলে যায়। দরজা লাগিয়ে দিয়ে বিছানায় উবু হয়ে শুয়ে পড়ে। ভীষণ কান্না পাচ্ছে এখন তার। নিজের পরিবারের মানুষ যখন মতের বিরুদ্ধে হাঁটে, তখন একা হয়ে হাঁটতে পারা কষ্টের। অপরদিকে মেহেরাব বাড়ি পৌঁছে নিজ কক্ষে আবদ্ধ হয়ে পড়ে। এই মুহূর্তে বাবার সামনে পড়তে চাইছে না সে। সামনে পড়ুক বা না পড়ুক, পাত্রীর সম্পর্কে কথা বলতে বাবা রেদওয়ান আসবেই আসবে। ঠিক 2 মিনিটের মাথাতেই দরজায় টোকা পড়ল। বিরক্ত নিয়ে দরজা খুলল মেহেরাব। খুলে দেখল মা সাফিয়া দাঁড়িয়ে আছেন। মেহেরাব জোর করে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, কিছু বলবে আম্মু? সাফিয়া বললেন, তোর জন্য আমরা 2 বুড়ো বুড়ি অপেক্ষা করছি, দ্রুত ফ্রেশ হয়ে বের হবি, জরুরি কথা সব সারতে হবে। এই বলে সাফিয়া চলে গেলেন। মেহেরাব বেশ বুঝতে পেরেছে যে কিসের জরুরি কথা বলবে তার বাবা মা। কিছু করার নেই, মুখোমুখি হতে হবে ওনাদের। তবে তাদের ইচ্ছে এভাবে মেহেরাবের ঘাড়ে চাপিয়ে দিতে পারে না। এরকমই ভাবছে মেহেরাব। আজই এই মেহের টপিক ক্লোজ করতে হবে। দরজাটা বেশ জোরে লাগালো। বেশ অনেকটা সময় লাগিয়ে ফ্রেশ হয়ে বাবা রেদওয়ানের সামনে এলো। বাবা মা মেহেরের কথা জিজ্ঞেস করার আগেই মেহেরাব বলে উঠল, দেখো বাবা, তোমার সব কথাই আমি মেনে চলি বা চলার চেষ্টা করি, কিন্তু এই বিয়ের ব্যাপারটা মানতে পারবো না। ওরকম প্যাকেট হয়ে চলা মেয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া অসম্ভব। এত প্যাকেট হয়ে থাকে যেন তার অভ্যন্তরীণ অনেক সমস্যা আছে, যে কারণে সবার থেকে সৌন্দর্য আড়াল করতে চায়। রেদওয়ান বেশ ক্ষিপ্ত হলেন মেহেরাবের কথায়। রেগে উঠে দাঁড়ালেন ছেলেকে কষে এক থাপ্পড় দেওয়ার জন্য। এমন সময় ছোট মেয়ে হাতে রেদওয়ানের ফোনটা নিয়ে ছুটে এসে বলল, বাবা, মাহফুজ আঙ্কেল কল করেছে। রেদওয়ান চিন্তায় পড়ে গেল যে মাহফুজকে এখন কি বলবে। রেদওয়ান ফোনটা নিয়ে বিছানায় বসে পড়ল। স্বাভাবিকভাবেই 2 বন্ধু কুশলাদি বিনিময় করলো। তারপর দুজনই ফোনের 2 পাশ থেকে চুপ হয়ে গেল। মাহফুজ ভাবছে যে মেহেরের এই বিয়েতে আপত্তির কথা কিভাবে বলবো। রেদওয়ান ভাবছে যে মেহেরাবের বিয়েতে আপত্তির কথা কিভাবে বলবে। অবশেষে দুজনেই নিজেদের সন্তানদের বিয়েতে অমতের কথা বলে ফেলল। সমস্যা না বললে ওর সমাধান পাওয়া যাবে না, তাই দুজনেই সমাধান খুঁজছে এখন। যে করে হোক মেহেরাব মেহেরের বিয়ে দেওয়ার সিদ্ধান্তে তারা 2 বন্ধু অটুট। কিন্তু আদৌ কি সম্ভব হবে? মেহেরের ক্ষুধা পেল, কিন্তু এখন উঠে গিয়ে খেতেও ইচ্ছা করছে না। মা যে কেন এই অকর্মা ছেলের সাথে বিয়ে দিতে চাইছে এটা তার মাথায় ঢুকছে না। এসব ভাবনার মাঝে দরজায় আওয়াজ হতে শুনল। উঠে গিয়ে দরজা খুলে দেখল মাইশা দাঁড়িয়ে আছে, হাতে তার ছোট প্লেটে পেয়ারা কাটা। মেহের কিছু না বলে দাঁড়িয়ে রইল ঠায়। মাইশা মেহেরকে ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, উফ আপু, ভূতের মতো দরজায় দাঁড়িয়ে রইলে কেন? আমাকে ভেতরে আসতে দিতে চাইছিলে না? মেহের দরজা লাগিয়ে দিয়ে বলল, এখন এলি কেন? এখন কথা বলার বুড নেই, চলে যা। মাইশা পেয়ারার প্লেটটা বিছানার উপর রেখে বলল, চলেই তো যাবো, জাস্ট দেখতে এলাম যে তুমি কি করছো। আচ্ছা আপু, পাত্র কি আসলেই খুব খারাপ যে তুমি বিয়ে করতে চাচ্ছ না? মেহের এক টুকরো পেয়ারাতে কামড় বসিয়ে বলল, বিয়ের বয়স হয়েছে আমার, বিয়ে করতেই পারি, কিন্তু এমন মানুষের সাথে আবদ্ধ হতে চাই না যার জন্য আমার ইহকাল আর পরকাল 2 কালই নষ্ট হয়। আম্মু কেন এসব দেখেও দেখছে না সেটা আমার মাথায় ঢুকছে না। জোর করে আগুনে ফেলতে চাইছে আমাকে। মাইশা জ্ঞানীর ভাব করে বলল, বুঝতে পেরেছি। আচ্ছা আপু, আমার মনে হয় কি যে তুমি আম্মুর মেয়ে না। এই কথা শুনে মেহের চোখ পাকিয়ে তাকালো মাইশার দিকে। পেয়ারাতে এমন কামড় বসালো যেন মাইশার ঘাড়ে কামড়ে দিতে পারলে আরও ভালো হতো। মাইশা বুঝতে পারল মেহেরের চাহনি।
সে সঙ্গে সঙ্গে বলল, না মানে আপু দেখো, আম্মুর নাম আয়শা আর আমার নাম মাইশা, দুইজনের মাঝে কত মিল। তোমার নামের সাথে আম্মুর মিল নেই। আব্বুর নাম মাহফুজ আর তোমার নাম মেহের, তার মানে তুমি আব্বুর মেয়ে, আম্মুর নাও, নইলে আম্মু এত জোর করতো না। মেহের ধমক দিয়ে বলল, তোর এই গোবরের মাথার লজিক ধুয়ে তুই পানি খা, এখন যা এখান থেকে। আগামী কয়েক ঘন্টা যেন তোকে আমার আশেপাশে না দেখি। মাইশা এক প্রকার পালিয়ে যাওয়ার মতো করে ছুটে বের হয়ে গেল মেহেরের ঘর থেকে। মাইশা বের হতে না হতেই আসির এসে দরজায় উপস্থিত। মেহের দরজা লাগাতে গিয়ে দেখল আসির সামনে এসে দাঁড়িয়েছে। আসিরকে দেখা মাত্র মেহের বলল, এক শয়তান যেতে না যেতে আরেক শয়তান হাজির, একদম ঝাড়ফুঁক করে ভস্য করে দিব। বল কেন এসেছিস? আসির বলল, এসেছিলাম তোমার খোঁজ নিতে, এখন দেখি তোমার মেজাজ 420, শুধু শুধু শক্ট খেয়ে অকালে মরতে চায় না, গেলাম আমি। আসির দাঁড়ালো না আর, সেই মুহূর্তে চলে গিয়েছে। সে জানে মেহেরের মন খারাপের সময় একা থাকা পছন্দ করে, তবুও একটু চেক করতে এসেছিল। কিন্তু মাইশা হয়তো এমন কিছু বলেছে যাতে করে বড় বোনটার মেজাজ চরম পর্যায়ে টিকে গিয়েছে, এজন্যই আর কথা বাড়ায়নি। আসির চলে গেলে মেহের দরজা লাগিয়ে বিছানায় চলে যায়। শুয়ে শুয়ে পেয়ারাগুলোকে ইচ্ছা মতো চিবোচ্ছে, রাগগুলো যেন পেয়ারার ওপর দিয়ে যাচ্ছে। এদিকে মেহরাব হাঁটু গেড়ে বসে আছে রেদওয়ানের সামনে। রেদওয়ান ইচ্ছা করে এভাবে ছেলেকে বসিয়ে রেখেছে। ছেলে যথেষ্ট বড় হয়েছে, তাই তিনি চাচ্ছেন না যে গায়ে হাত তুলে ছেলেকে শাসন করুক, কিন্তু প্রয়োজন পড়লে তা তিনি করবেনই। রেদওয়ানের একটাই বক্তব্য, বিয়ে করলে মেহেরকে করতে হবে, আক্ত করিয়ে ফেলবেন, চেনা জানা যা হওয়ার আক্তের পর দুজনে করে নেবে। কিন্তু মেহরাব এই সিদ্ধান্তে নারাজ। রুচির বিপরীতে থাকা মেহেরকে সে কিছুতে বিয়ে করবে না। রেদওয়ান শেষমেশ মেহরাবকে উদ্দেশ্য করে সাফিয়াকে বলল, তোমার ছেলেকে বলে দাও মেহেরকে বিয়ে না করলে তাকে ত্যায্য করব। এমন ছেলে আমার প্রয়োজন নেই যে কিনা সোনা আর তামার মধ্যে তফাৎ বুঝে না। কথা শেষে রেদওয়ান বের হয়ে যায় ঘর হতে। বাবা চলে যাওয়ার সাথে সাথে মেহরাব উঠে দাঁড়িয়ে মা সাফিয়াকে বলল, আম্মু বাবাকে বোঝাও, মেয়েটার মধ্যে কি এমন আছে যে আমাকে ওই মেয়েকে বিয়ে করতে হবে? ত্যায্য করলেও আমি তাকে বিয়ে করব না। বিয়ে 2 দিনের খেলা নয় যে আজ বিয়ে করলে কাল মেয়েটাকে ছেড়ে দেব। যাকে পছন্দ না তাকে কিভাবে জীবনসঙ্গী করব? তাকে সহ্য করব কিভাবে? সাফিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবা ঠিকই বলেছে যে তুই তামা আর সোনার তফাৎ বুঝিস না এখনো। বিয়ের আগে তোর বাবাকেও আমার তেমন পছন্দ ছিল না। পারিবারিকভাবে বিয়ে হয়েছে আমাদের, কই আমাদের তো কিছু হয়নি। তোরা 2 ভাই বোনও জন্মেছিস, আমরা এখনও কিভাবে একসাথে আছি? তোকে শুধু সঠিক শিক্ষাটাই দিতে পারিনি। পরিবার থেকে যা শিক্ষা দেওয়ার তার সবটুকু দেওয়ার চেষ্টা করেছি, বেশিরভাগ শিক্ষাই তোকে গ্রহণ করাতে পারিনি। আমাদের ব্যর্থতা এখানেই। যদি যা শিক্ষা দিতে চেয়েছি তা গ্রহণ করতি, তাহলে মেহেরকে এখন চোখ বন্ধ করে মেনে নিতি। আমার আর কিছু করার নেই, তোর বাবা যা বলবে আমি সেটাই শুনব। সাফিয়া কথা শেষে সেও বের হয়ে গেল ঘর থেকে। যাদের ঘর তারাই বের হয়ে গেল, রইল শুধু মেহরাব। পুরো শরীর তার থরথর করে কাঁপছে। কারণটা কি রাগ, দুঃখ নাকি অন্য কিছু তা সে বুঝতে পারছে না। নিজেকে কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে। কোনো রকমের দেওয়াল ধরে ধরে এই ঘর হতে নিজের ঘরে পৌঁছাতেই ধপ করে বসে পড়ে ফ্লোরে। দেহ যেন আর এগোচ্ছে না। এভাবে একটা অপছন্দের মেয়েকে বিয়ে করতে হবে, এটা ভাবলেই বিরক্তি ছেয়ে যাচ্ছে হৃদয় জুড়ে। মেয়েটার নেই কোনো আহামরি সৌন্দর্যতা। এই মেয়েকে বিয়ে করলে ফ্রেন্ডের সামনে উপস্থিত হবে কিভাবে? ওদের বউগুলো কত স্মার্ট, তাদের মধ্যে মেহের খাপই খাবে না। দরজা খোলাই ছিল। রাবাব ভেতরে প্রবেশ করে দেখল মেহরাব ফ্লোরে বসা। ছোট বোন বড় ভাইয়ের এরূপ অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে গেল। রাবাব ছুটে গেল মেহরাবের দিকে, হাঁটু গেড়ে বসে পড়ল মেহরাবের সামনে। চিন্তিত কণ্ঠে বলল, ভাইয়া কি হয়েছে তোমার, এত ঘামছে কেন? মেহরাব কিছু বলছে না। রাবাব ছুটে গিয়ে ফ্যানের সুইচ অন করে দিল। তারপর মেহরাবকে টেনে তুলে নিয়ে গেল বিছানায়। রাবাব আর কোনো প্রশ্ন করল না মেহরাবকে। ফ্যানের বাতাস রাবাবের কাছে কম মনে হচ্ছে। ছুটে গিয়ে ছোট চার্জার ফ্যানটা এনে চালু করে মেহরাবের সামনে রাখে। বোনের দরদ দেখে মেহরাবের কিছুটা স্বস্তি লাগছে। রাবাবকে আস্তে করে বলল, আমাকে একটু একা থাকতে দে, দরজাটা লাগিয়ে যাস। ভাইয়ের বাধ্যগত বোন আর কথা বাড়ালো না, দরজা চাপিয়ে গেল এ ঘর হতে। রাবাব বুঝতে পারছে বিষয়টা, সব সমস্যা এই বিয়ে নিয়ে। 2 প্রান্তে দুজনের রাতটা কেটে গেল চিন্তার সাগরে ভাসতে ভাসতে। কেউই কাউকে চায় না। পুরোপুরি বিপরীতে থাকা দুটো স্বভাবের মানুষ কিভাবে এক হতে পারে? যদিও বা এক হয়, তার ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকারাবৃত্ত। মেহের ফজরের নামাজ পড়ে বাড়ির উঠোনে এসে দাঁড়ালো। পূর্ব আকাশে আকাশী গাছটার চিরল পাতার ফাঁক দিয়ে সূর্য উঁকি দেওয়ার সময় এখনো হয়নি, তবুও তাকিয়ে রইল কিছুক্ষণ সেদিকে। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে চলে এলো পশ্চিমের দিকে। নিজ হাতে লাগানো গাছগুলোর দিকে তাকিয়ে মনের প্রশান্তি আসছে। বেগুন, টমেটো, কাঁচামরিচ ইত্যাদি আরও কত গাছ, এসবে ফল এসেছে। নিজ হাতে টুকটাক সবজি চাষ বেশ ভালো লাগে মেহেরের। মাথার উঁচু করে ছোট আম গাছটার দিকে তাকালো। আমের গুটিগুলো এখনও 1/2 ইঞ্চি পরিমাণ। ঘুরে ফিরে এসব দেখতে দেখতে অ্যালার্ম বাজলো ফোনে। ছুটে গেল ঘরে, সেরে নিল গোসল। এদিকে আয়শা রান্না করছে।
মেহের ভালো করে চুল শুকিয়ে নিয়ে তৈরি হয়ে নিল হাসপাতালে যাওয়ার জন্য। খাবার খেতে বসলো পরিবারের সবাই একসাথে। মেহের দ্রুত খাবার খাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের হতে চাচ্ছে, নয়তো আবারও ওই ছেলের সাথে বিয়ের কথা উঠবে। মেহেরকে দ্রুত খেতে দেখে মাইশা বলল, আপু তোমার হাসপাতালে কি আজ অভিযান চলবে নাকি? মেহের মুখ ভর্তি খাবার নিয়ে বলল, না কেন? মাইশা বলল, তাহলে কি ইন্সপেকশন? তাহলে এত তাড়াতাড়ি খাচ্ছ কেন? একমাত্র হাসপাতালে ইন্সপেকশনের সময় তাড়াতাড়ি যাওয়ার জন্য এভাবে খাও, তাহলে আজ কেন? মেহের মুখের খাবার শেষ করে বলল, খাবার খাওয়ার সময় এত কথা কেন, চুপ থাকো। মাহফুজ বলে উঠল, সবাই চুপ থাকো, মেহের ধীরে খাও, নয়তো অল্প খাও, আর সাথে করে কিছু খাবার নিয়ে যাও, একটু পর না হয় আবার খাবে। মেহের বলল, লাগবে না আব্বু, যথেষ্ট খেয়েছে। মাহফুজ বলল, আর শোনো, হাসপাতাল থেকে আবার ছুটি নিও, আমরা সবাই রেদওয়ানদের বাড়িতে যাব, ওরা দাওয়াত দিয়েছে। সাফিয়া, আসির, মাইশা সবাই তাকালো মাহফুজের দিকে। মেহের তখনও তাকিয়েছিল খাবারের প্লেটের দিকে। কয়েক সেকেন্ড চুপ থাকার পর মেহের মাহফুজকে বলল, আব্বু, যে ছেলের সাথে বিয়েটাই করতে রাজি নই, তাহলে কেন যাব সেই বাড়ি? আমি অন্য যে কাউকে বিয়ে করব, তবু এই ছেলেকে না। মেহের উঠে দাঁড়িয়ে গেল। মাহফুজ বলল, বিয়ে করবে কি করবে না সেটা পরের বিষয়, প্রথমত রেদওয়ান আমার বন্ধু, আর তার দাওয়াতে আমরা যেতেই পারি, তুমি কখনোই যাও না, তবে এবার যাবে, দ্যাটস ফাইনাল। মেহের বলল, আমি অযথা কারোর সামনে যেতে চাই না আব্বু, হাসপাতালে রিসেপশনের কাজ সহজ আর পর্দা সহিত থাকা যায়, বিধায় আমি জবটা করছি। বিয়েটা হলে আমি এই কাজটাও করব না, পর্দার বিধান পুরোপুরি মেনে চলার চেষ্টা করব। আমাকে এভাবে সবার সামনে যেতে বলবেন আব্বু, আম্মু বা মাইশা, তাদেরও এভাবে চলা উচিত। মেহের আর এক মুহূর্ত দাঁড়ালো না, হাত ধুয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে পড়ল। বাকি সবাই খাবার টেবিলে চুপ করে বসে রইল, তবে আসির অল্প স্বল্প মুখে দিতে রইল, তার খাওয়াতে ব্রেক পড়েনি। মাহফুজ চিন্তিত চোখে তাকিয়ে রইলেন খাবারের প্লেটের দিকে। নিজের সিদ্ধান্তে কি আসলেই ভুলের বীজ লুকিয়ে আছে কিনা তা বুঝতে পারছেন না। আয়েশা দীর্ঘশ্বাস ফেলে খাবারে মনোযোগী হলেন। মাইশা তাকিয়ে রইল বোনের চলে যাওয়ার দিকে। বড় বোনের থেকে রোজই যেন তার কিছু না কিছু শেখা হচ্ছে, এখনও যেন এক শিক্ষা পেল। মেহরাবের ঘুম ভাঙেনি এখনো। সাফিয়া বেশ কয়েকবার ডেকেও মেহরাবের ঘুম ভাঙাতে পারেনি। দায়িত্ব পড়ল রাবাবের কাঁধে। অগত্যা ভাইকে সেই ডেকে তুলল। কিছুক্ষণ বাদেই পরিবারের সবাই খেতে বসলো একসাথে। খেতে খেতে রেদওয়ান বলল, মাহফুজের পুরো পরিবারকে দাওয়াত করেছে, ওদের সাথে ভালো ব্যবহার করতে যেন ভুল না হয়। মেহরাব খাওয়া থামিয়ে বলল, যাকে পছন্দ নয় বলে বিয়ে করব না বলেছে, তার পুরো পরিবার সহ দাওয়াত দেওয়ার মানে কি? রেদওয়ান বলল, তোমার জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট করতে বলছ? নিজেকে কি ভাবো তুমি? খাও তো বাপের ঘাড়ে, বসে বসে বাপের কামাই। আর ওই মেয়ে কতটা শালীনতা বজায় রেখে চলাফেরা করে। তোমার তো বাজারের মাছি ভন ভন করা খোলা মিষ্টি পছন্দ, ঘরে যত্ন করে তৈরি মিষ্টির কদর বুঝবে কি করে? সেটা তো তোমাকে শেখাতে পারিনি। মেহের তোমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করে, তোমার মতো বাদরের গলায় মুক্তোর মালা মানাবে না। আমারই রুচির দুর্ভিক্ষ হয়েছে। মেহরাবের ভীষণ রাগ হলো। খাবারের খোটা শুনল, পছন্দের খোটা শুনল, ক্যারেক্টার নিয়েও বাদ পড়ল না খোটা শোনার। এখানে আর এক মুহূর্ত বসে থাকতে ইচ্ছে করছে না তার। খাবার ফেলে রেখেই গটাগট বের হয়ে গেল। রাবাব ডাকলো পিছু। সাফিয়া মেয়েকে কড়া গলায় বললেন, হতচ্ছাড়াটাকে একদম ডাকবে না, এভাবে খাবার ফেলে গিয়েছে সে। রেদওয়ান বলল, রিজিক নষ্ট করার ফল সে অবশ্যই পাবে। এতটুকু খাবার জোগাতে যে কতখানি খাটনি খাটতে হয় তা এখনও জানে না। বেশ মাথায় তুলে ফেলেছি। তিনজনে নিজেদের খাবার খাওয়াতে মনোযোগী হলো। ভাইয়ের না খেয়ে বের হয়ে যাওয়াতে রাবাবের বেশ খারাপ লাগছে। কি হতো যদি বাবা এই কথাগুলো খাবার খাওয়ার পরে বলতো? ভাইটা অন্তত খাবারটা খেয়ে বের হতো। রাগ করে কোথায় বের হয়েছে তার অজানা। রাগের মাথায় কোনো ভুল যেন না হয়, এটাই দোয়া করছে রাবাব। হাসপাতালে 4-5 জন লোক একসঙ্গে একজনকে দ্রুত নিয়ে এলো। আহত ব্যক্তির অবস্থা খুবই খারাপ। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে কাভার ভ্যানের সাথে। ডাকাডাকি শুরু হলো ডাক্তারের। ইমার্জেন্সি ডাক্তার রবিউল আহসান আহত ব্যক্তিকে চিকিৎসা দিলেন। করা হলো এক হাত ও এক পায়ের ব্যান্ডেজ, তারপর করা হলো এক্সরে। ধরা পড়ল হাঁটু ভেঙেছে, হাত না ভাঙলেও ফাটল ধরেছে। মাথাতে বেশ আঘাত পেলেও বড়সড় ক্ষতি হয়নি হেলমেটের জন্যই। পুরো দেহ জুড়ে রক্তে মাখামাখি। মেহের রিসেপশনে বসে বারবার রোগীর অবস্থা দেখছে। নাক মুখ বেশ ফুলেছে। মেহের বুঝতে পারেনি যে এটা মেহরাব। চমকালো তখন যখন রিসিটের নাম ও বয়স দেখল। তবুও শিওর হওয়ার জন্য মেহের তার বাবাকে কল করে ওনার বন্ধু রেদওয়ানের কাছে খোঁজ নিতে বলল। মাহফুজ রেদওয়ানের কাছ থেকে মেহরাবের সম্পর্কে জানল। কী ধরনের পোশাক পরে বের হয়েছে তা কনফার্ম হওয়ার পর মেহেরকে জানালো। মেহের তার বাবাকে কনফার্ম হয়ে জানালো যে অ্যাক্সিডেন্ট হয়ে আসা লোকটা রেদওয়ানের ছেলে মেহরাব। এটা জানার পর মাহফুজ রেদওয়ানকে নিয়ে সোজা চলে আসে হাসপাতালে। মেহরাবের অবস্থা দেখে রেদওয়ান মনে মনে কষ্ট পেলেও মুখে স্বীকার করলেন না। সন্তানের জন্য কে না কষ্ট পায়। মেহরাব এখন অজ্ঞান অবস্থায় আছে। তাকে সাহায্য করা লোকজনদের রেদওয়ান নিজের যতটুকু সম্ভব সম্মান জানালেন। লোকগুলো চলে গেল। রেদওয়ান মাহফুজকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
এতকাল তো আমার ঘাড়ে বসে খেয়েছে, এখন না হয় পার্মানেন্টলি বসে খাবে। আরেকটা মেয়েকে, তার সাথে জুড়ে মেয়েটাকে কষ্ট দেওয়ার মানেই নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মাহফুজ বলল, রেদওয়ান, এভাবে বলতে নেই। দোয়া করি মেহরাব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরে। চিন্তিত দুই বন্ধু দুপুরের আজান হওয়াতে চলে গেল নিকটস্থ মসজিদে। মেহের মেহরাবের সামনে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে। এত সুন্দর চেহারা কোথায় গায়েব হলো? হাত পা ভেঙে বসে আছে। কোন সুন্দরী আসবে তাকে বিয়ে করতে? আরও কত রকম কথা মনে মনে বলে যাচ্ছে মেহের। বিকেলের দিকে জ্ঞান ফিরল মেহরাবের। চোখ খুলে মেহেরকে পাশে দাঁড়ানো দেখল। কিছু বলতে যাবে তার আগেই মেহের তাকালো মেহরাবের দিকে। মেহরাবের জ্ঞান ফিরেছে দেখে গটাগট কেবিন থেকে বের হয়ে গেল। সবে জ্ঞান ফেরার দরুন চোখ দুটো ঘোলাটে হয়ে আছে মেহরাবের। সামনে থাকা মেয়েটাকে ক্লিয়ারলি দেখতে পায়নি বলতে চেহারাটা ঘোলাটে লেগেছে। মাথায় আঘাতের ফলে চোখে সমস্যা হলো নাকি এতক্ষণ পর জ্ঞান ফেরার জন্য ঘোলাটে দেখছে তা বুঝতে পারছে না মেহরাব। মিনিট খানেকের মধ্যেই রেদওয়ান আর মাহফুজ কেবিনে প্রবেশ করলো। মেহরাব তাকালো তাদের দিকে, তাদেরও ঠিকমতো দেখা যাচ্ছে না। রেদওয়ানের দৈহিক অবয়ব দেখে আন্দাজ করতে পারছে যে এই লোকটা তার বাবা হতে পারে। মেহরাব ভাঙা গলায় বলল, আব্বু। রেদওয়ান মেহরাবের মাথার কাছাকাছি টুল টেনে বসে বলল, এখন কেমন লাগছে? মেহরাব বলল, খুবই জঘন্য, একদম ভালো নেই। রেদওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, মারা তো আর যাওনি, আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখো, বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহরাব বলল, যেখানে আমি ভালো নেই সেখানে আলহামদুলিল্লাহ বলার কি মানে? রেদওয়ান বললেন, ধরো অ্যাক্সিডেন্টে তুমি মারা গেলে, সেই তুলনায় এখন তুমি জীবিত আছো, আল্লাহর করুণায় বেঁচে গিয়েছো। এই রহমতের জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত না? মেহরাব চুপ করে রইল। তার এখন কথা বলার জন্য কোনো বাক্য নেই। আসলেই তো, সে তো আজকের এই দুর্ঘটনায় মারাও যেতে পারত। আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকা সম্ভব হতো না। ডাক্তার উসিলা মাত্র, তারা কাউকে প্রাণ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে না। মেহরাবকে চুপ থাকতে দেখে মাহফুজ বলল, আল্লাহর অশেষ রহমত যে মেহরাবের মারাত্মক কোনো ক্ষতি হয়নি। মেহরাব তাকালো সেদিকে দেখলো কথাগুলো ভেসে এলো, কিন্তু উপস্থিত লোকটা কে তা বুঝতে পারল না। রেদওয়ানকে প্রশ্ন করলো, আব্বু উনি কে? এমন প্রশ্ন শুনে মাহফুজ অবাক হলো। তবে রেদওয়ান কিছুটা অবাক হওয়ার সাথে সাথে চিন্তিত হলো। মেহরাব কি মাহফুজকে চিনতে পারছে না নাকি? না চেনার তো কোনো কারণ নেই। রেদওয়ান ঝটপট মেহরাবকে প্রশ্ন করলো, এটা কেমন বেয়াদবি মেহরাব? তুমি কি তোমার মাহফুজ আঙ্কেলকে চেনো না? মেহরাব বলল, আব্বু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, না চেনার কারণে জিজ্ঞেস করেছে। রেদওয়ান চিন্তা বেড়ে গেল কয়েক গুণে। ছেলেটা কি তাহলে দৃষ্টিশক্তি হারাতে বসলো? রেদওয়ান বললেন, কখন থেকে অবস্থা? অ্যাক্সিডেন্ট করার পর থেকে। রেদওয়ান পরিষ্কার বুঝতে পারল যে মাথায় আঘাতের ফলে এই অবস্থা হয়েছে মেহরাবের। রেদওয়ান ছেলের উদ্দেশ্যে বললেন, রাগ কখনো উত্তম কিছু দিতে পারে না। একটা প্রবাদ আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। সকালে অমন রাগ করে না বের হয়ে ঠান্ডা মাথায় বসলে হয়তো আজ এমন হতো না। মেহরাব কোনো জবাব দিল না। তার মনে হচ্ছে আসলেই সে একটা ভুল কাজ করেছে। নিজের মর্জিমাফিক রাগ দেখিয়ে না বের হলে তো হয়তো এই দুর্ঘটনার শিকার হতো না। এখন নিজের অবস্থা করুন, এক প্রকার পঙ্গুর মতো। বেঁচে থেকে অন্যের ভরসায় জীবনযাপন করাটা দুর্বিষহ। এই দুর্বিষহের সীমান্তে মেহরাব পা রেখে ফেলেছে। কপালে দুর্গতি ছাড়া আর কিছুই নেই। এমন একজন পুরুষকে এখন আর কে বিয়ে করবে? যতটুকু বড়াই ছিল নিজেকে নিয়ে, অবশিষ্ট নেই আর কিছু। রেদওয়ান মাহফুজকে নিয়ে কেবিন হতে বের হয়ে গেল। ডাক্তারের সাথে কথা বলাটা জরুরি। চোখে ঘোলাটে দেখার বিষয়টা নিয়ে কথা বলতে হবে। অকালে অন্ধ হবে নাকি ছেলেটা? রাতের মধ্যে মেহরাবকে বাড়িতে নিয়ে আসা হয়। মেহরাবের অবস্থা দেখে তার মা ও বোন অস্থির হয়ে উঠল। মাঝে মধ্যে চোখের পানি মুছতেও দেখা গেল তাদের। মেয়ে জাতি তো কুসুমের ন্যায় নরম মন। এই নরম মনও আবার পরিস্থিতি ভেদে পাথরের ন্যায় কঠিন হয়ে যায় নিমেষে। মা মেয়ে মিলে মেহরাবের যত্নে লেগে পড়ল। কি রেখে কি করবে এসব নিয়ে ছোটাছুটি। সারাদিন খাওয়া হয়নি, বিকেলে শুধু রুটি কলা খেয়েছিল। ক্ষুধা এখন মাত্রাতিরিক্ত, যা মেহরাব বেশ ভালোই বুঝতে পারছে। সাফিয়াও কম নন, অসুস্থ ছেলের জন্য দেখে শুনে সব ভালো ভালো রান্নাগুলো করে রেখেছেন। রাবাব তার মাকে সাহায্য করছে রান্নার কাজে। রেদওয়ানের সাথে মেহরাবকে বাসায় পৌঁছে দিয়ে মাহফুজ নিজ বাসায় আসেন। রেদওয়ান রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য অনেকবার অনুরোধ করলেও মাহফুজ চলে আসে। তাকে বলে আসে যে আগামীকাল পরিবার সহ সে আসবে। আগে পরিবার নিয়ে আসার মানে ছিল শুধু দাওয়াত, আর এখন পরিবার সহ নিয়ে আসা মানে বড় কিছু, সম্পর্ক পরিবর্তনের মতো বড় কিছু। মেহের কেমন রিয়াক্ট করবে তা জানা, তবুও আরেকবার শেষ চেষ্টা। মেহরাব এখন উত্তপ্ত লোহার মতো অবস্থায় আছে। এখন একে আঘাতের সঠিক আকৃতি দিতে না পারলে নয়তো আর সঠিকভাবে গড়া সম্ভব নয়। সব নির্ভর করে এখন মেহেরের ওপর। মেয়েটাকে মেহরাবের এমন একটা অবস্থা মেনে নেবে? মাহফুজের পরিবার রাতে একসাথে খাবার খেতে বসে। মাহফুজ বেশ চিন্তিত, কি করবে সে বুঝে পাচ্ছে না। মেহেরকে কিভাবে বুঝালে বুঝবে সেটাই ভাবছেন। এটাই শেষবারের মতো প্রস্তাব। এবারের বোঝানোর পর যদি মেহেরের মতামত না বোধক হয় তাহলে মেয়েকে আর জোর দিবেন না বলে ভাবছেন মাহফুজ।
মেহের ছাড়া বাসার সবাই ইতোমধ্যে ব্যাপারটা সম্পর্কে অবগত। খাবার খাওয়া শুরু হয়েছে, কিন্তু মাহফুজ এখনও খাচ্ছেন না। মেহের লক্ষ্য করলো সেদিকে। মেহের আস্তে করে জিজ্ঞেস করলো, বাবা খাচ্ছ না যে, তুমি কি অসুস্থ বোধ করছো? মাহফুজ মেহেরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বাবার এমন দীর্ঘশ্বাস ফেলতে দেখে মেহেরের মনে খচ করে উঠল। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বা ঘটতে চলেছে। মেহের আবার জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে? মাহফুজ বললেন, আচ্ছা মা, ধরো আমাদের ঘরে একটা লোহা আছে যেটা বাঁকা, একে সোজা করার প্রয়োজন, কিন্তু কোনোভাবেই পারছো না। একটা সুযোগ পেলে যখন লোহাটা কোনোভাবে উত্তপ্ত অবস্থায় আছে তখন তুমি কি করবে? মেহের কয়েক সেকেন্ড চুপ থাকার পর বলল, বাঘাটাকে সোজা করার যেহেতু প্রয়োজন সেহেতু লোহার নমনীয় অবস্থায় সোজা করে ফেলবো। কিন্তু এমন প্রশ্নে কি বোঝাতে চাইছো বাবা? মাহফুজ আকুতি ভরা দৃষ্টিতে তার কন্যার দিকে তাকিয়ে বললেন, জীবনে যখন যা চেয়েছে তা সাধ্যমতো চেষ্টা করেছি দেওয়ার। যতটা পেরেছি আমার সন্তানদের হাসি খুশি রাখার চেষ্টা করেছি। বাকিটা আমার রব জানেন যে আমি কতটুকু সার্থক হয়েছি। সবসময় চেয়েছি মানুষের মতো মানুষ হও, তোমার দ্বারা কারো উপকার না হলেও যেন ক্ষতি না হয়। সব অগোছালো কথা বলছি। আচ্ছা, একটা অনুরোধ রাখবে? মেহের শান্ত কণ্ঠে বলল, বলো বাবা, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মাহফুজ একটু সময় নিয়ে বললেন, মেহেরাবকে বিয়ে করো, তুমি আমার যথেষ্ট বুঝতার কন্যা। আমি অবশ্যই চাইব তুমি ভালো থাকো। এই বিষয় নিয়ে তোমার মতামত শেষ মতামত। হ্যাঁ বা না যাই বলো না কেন তাই বলতে হবে। আশা করছি তুমি পারিপার্শ্বিক দিক বিবেচনা করতে সক্ষম। সিদ্ধান্ত ঘুমাতে যাওয়ার আগেই জানাবে। এখন খাবার খেয়ে নাও। মেহের মাথা নিচে করে বসে রইল কিছুক্ষণ, তারপর খাওয়া শুরু করলো। খেতে খেতে বুঝল যে লোহার উদাহরণ তাহলে মেহেরাবকে বুঝিয়েছে। আয়শা, মাইশা, আসির কেউই কোনো টু শব্দটি করেনি। চুপচাপ নিজেদের খাবার খাওয়া নিয়ে ব্যস্ত। মাইশা মাঝে মধ্যে তাকাচ্ছে সবার দিকে, বুঝার চেষ্টা করছে এই গোমট পরিস্থিতি। বাবা কেন যে বারবার মেহেরাবকে কথা বলছে তা বুঝতে পারছে না মাইশা। বড় আপার কথা অনুযায়ী মেহেরাব একজন বদলোক, হাই লেভেলের বাদর। সেখানে বাবা কি এমন দেখলো মেহেরাবের মাঝে যে বারবার আপুকে ওই লোকটার সাথেই জুড়ে দিতে চাচ্ছে? সম্পর্কের এই অঙ্কের হিসেব মিলাতে পারছে না মাইশা। মাহফুজের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে মেহের। মাহফুজ বেশ আনন্দিত মেহেরের সিদ্ধান্তে। কোনো ভাবনা থেকে বিয়েতে মত দিয়েছে তা বড় বিষয় নয় মাহফুজের কাছে। বড় বিষয় হচ্ছে বিয়েতে রাজি হওয়া। মাহফুজের বিশ্বাস যে মেহেরাব ভালো হবে, মেহেরাব ও মেহের একসাথে ভালো থাকবে। এখন শুধু সেই ফলাফল চোখে দেখে চোখ জোড়ানোর অপেক্ষা। এর জন্য মেহেরকে একটু খাটতে হবে। তবে মাহফুজ আশাবাদী যে তার মেয়ে একজন বুদ্ধিমতী। মেহেরাবকে ঠিকই সে শিক্ষা দিতে পারবে। হাসপাতালের এমডির সাথে কথা বলে ছুটি নিয়ে নিল মেহের। ছুটি অতীব জরুরি। আগামীকাল হবে জীবন পাল্টে যাবার দিন, সম্পর্ক বদলাবার দিন। মেহেরের কাছে এই বিয়ে হলো জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মেহের চলে এলো নিজ কক্ষে। এদিকে মাহফুজের খুশি উপচে পড়ছে। রেদওয়ানকে কল দিয়ে মেহেরের রাজি হওয়ার ব্যাপারে জানিয়ে দিল। রেদওয়ান মেহেরাবকে বিয়ের কথা জানালে মেহেরাব বেশ অবাক হয়। এই মুহূর্তে বিয়ের চিন্তা কল্পনাতেও আসছে না তার। শরীরের এমন অবস্থা নিয়ে বিয়ে কিভাবে সম্ভব, তাও আবার সেই মেয়েকেই? এই মেয়েটা রাজি হলো কি করে? জীবন এক প্রকার জাহান্নামের মতোই হয়ে এসেছে। এই জীবনে সে কেন জড়িত হতে চাচ্ছে? রেদওয়ান ভালো মন্দ আর কিছু বলল না, শুধু বাবার কথা শুনে গেল। প্রতিদিনের মতো ভোর এলো, রাঙিয়ে দিল আধারে ঢাকা অন্তরিক্ষকে। গগন জুড়ে সূর্যকিরণের হাসি ফুটলেও হাসি ফুটেনি মেহেরের ঠোঁটে। কপাল জুড়ে চিন্তার ভাঁজ, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। বুকের ধুকপুকানি কমার বদলে বেরিয়ে যাচ্ছে। নামাজ শেষে জায়নামাজে বসে রইল। পরিবারের বাকিরা মেহেরাবদের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেহেরের দরজায় টোকা পড়ল। মেহের ধীরে উঠে দাঁড়িয়ে জায়নামাজটা বিছানার কিনারায় রেখে দরজা খুলে দিল। খুলে দেখলো মা এবং আয়শা দরজায় দাঁড়ানো, হাতে একটা শপিং ব্যাগ। আর আয়শা ব্যাগটা মেহেরের হাতে ধরিয়ে দিয়ে বলল, মারে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ঘণ্টাখানেকের মধ্যে আমরা বের হব। মাইশাকে কি পাঠাবো তোকে হেল্প করতে? মেহেরের মাথা ডানে বামে ঝাঁকিয়ে বলল, না মা, ওকে পাঠানোর প্রয়োজন নেই, তারও তৈরি হওয়া বাকি, আমি একাই পারবো। আয়শা এক কদম এগিয়ে মেহেরের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। মুখে হাসি থাকলেও সেটা যেন মেকি হাসি। মনের গভীর হতে এ হাসি আসেনি। স্বভাবতই তিনি তার মেয়েকে নিয়ে চিন্তিত। প্রথম দিকে এত চিন্তা ছিল না। মাহফুজের থেকে তিনি বেশি চাইতেন মেহেরাবের সাথে মেহেরের বিয়ে হোক। কিন্তু মেহেরাবের এমন একটা দুর্ঘটনার পর নিজের মেয়েকে আর ওই ছেলের হাতে তুলে দিতে চাইছেন না। এই নিয়ে স্বামী স্ত্রী তর্কাতর্কিও করেছেন, তাতে কোনো লাভ হয়নি। এখন হাসি মুখে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। মেহের ব্যাগ খুলে দেখলো তাতে শাড়ি, প্রয়োজনীয় জুয়েলারি ও কসমেটিক্স রাখা আছে। নিজের বিয়ের জন্য নিজের হাতেই সাজতে হবে এমন ভাবেনি মেহের। ভাগ্যে নিজের হাতেই সাজগোজ লেখা আছে, অন্য কাউকে পাওয়া তাই সম্ভব নয়। মেহের ধীর হাতে সব বের করে বউ সাজসজ্জার প্রস্তুতি নিল। সাধারণভাবে সেজে নিল। বেনারসি শাড়ির ওপর পরে নিল বোরকা। নিকাবটা বাঁধতেও ভুলল না। হাত পায়ে মোজাও পরে নিল। একদম আড়াল করে নিল নিজেকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখে বিড়বিড় করে বলল, হে আমার রব, আমার উপর রহম করুন। আজ থেকে এই আড়াল যেন চিরস্থায়ী হয়।
আমি যেন সব ঠিকঠাক করতে পারি। দরজায় টোকা পড়ল। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দেখল মাইশা দাঁড়ানো। বেশ ভালোই সেজেছে সে। মেহেরকে দেখে মাইশা অবাক হয়ে বলল, আপু, সবসময় বোরকা বা গাউন টাইপের ড্রেস পরে আছো ঠিক আছে, কিন্তু আজকে তো তোমার বিয়ে, আজকে অন্য দিনের তুলনায় আরো বেশি নিজেকে আড়াল করেছো কেন? মেহের বলল, বিয়ে বলে কি পর্দা করা নিষেধ? ওরা এখনও আমার কেউ হন না, একমাত্র বিয়ে কবুল পড়ার পরেই আত্মীয় হবেন, তখন আমি কিছুটা অনাবৃত হতে পারি। কিন্তু তুমি এত সেজেছ কেন? তোমার বোরকা কোথায়? মাইশা কিছুটা বিরক্তি আর হতাশার মিশেল কণ্ঠে বলল, আপু, তোমার বিয়েতে একটু সাজগোজ করবো না? এই সাজের উপর বোরকা পরলে সেজে কি লাভ? কেউ তো দেখবে না। মেহের বলল, অন্যকে দেখানোর জন্য সেজে থাকলে আমার বোন বলে পরিচয় দিও না। আমার ত্রিসীমানে যেন তোমাকে না দেখি। তোমাকে এই নিয়ে অনেকবার বুঝিয়েছি, যথেষ্ট বড় হয়েছে এখন। সবসময় বাহিরে বোরকা পরে বের হও। আমার বিয়ে আমার বিষয়, তাতে নিজেকে কেন প্রদর্শন করবে? মাইশা হতাশ হলো। অন্তত নিজের বোনের বিয়েতে একটু সাজগোজ করে আনন্দ করবে, তাও আর হলো না। নিজের ঘরে চলে গেল বোরকা পরিধান করতে। বড় বোনের জীবনের এমন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে যেখানে নিজে উপস্থিত না থাকলে সারা জীবন আফসোস হবে। এদিকে মেহের নিজেই হাজির হলো পরিবারের সবার সাথে। মেহেরকে নিয়ে সবাই গাড়িতে উঠে বসলো। মিনিট খানেক পরেই মাইশা হাজির হলো বোরকা নিকাব পরে। নিকাবের আড়ালে হাসলো মেহের। মাইশা মেহেরের পাশে এসে বসলে মেহের মাইশার হাত জড়িয়ে ধরে বলল, গুড গার্ল, নিজেকে কখনো খোলা মিষ্টান্নের মতো প্রদর্শন করবে না, এতে পোকার আক্রমণ হতে পারে। নিজেকে সবসময় প্যাকেটজাত করে রাখবে। সাজগোজ করতে ইচ্ছে করলে ঘরে করবে, এতে সমস্যা নেই। মাইশা আরেক হাতে মেহেরের হাত চেপে ধরে বলল, মনে থাকবে আপু, আজকের ভুলের জন্য মাফ চাইছি, প্লিজ রাগ করো না। মেহের হাসল। মাইশা সেটাই ঠিকই বুঝতে পারল মেহেরের হাসি। দুই বোন হাত জড়াজড়ি করে বসে রইল। গাড়ি চলল গন্তব্যে। ঘণ্টাখানেক পর পৌঁছে গেল মেহেরাবদের বাড়ির সামনে। ওদের আসার অপেক্ষাতে ছিল রেদওয়ান। গাড়ি থেকে ধান, দুব্বা ইত্যাদি নিয়ে বরণ করে নিল। ইসলামের বরণ করে নেওয়ার এই নিয়ম আছে কিনা তা মেহেরের জানা নেই, তাই এ নিয়ে কিছু বলল না। রেদওয়ান মাহফুজ আর আসিরকে নিয়ে মেহরাবের ঘরে গেল। এখানে কাজী উপস্থিত ছিলেন। এদিকে সাফিয়া আর রাবাব মিলে মেহের, আয়শা ও মাইশাকে নিয়ে ওদের রুমে গেল। মেহেরের হাত পা কাঁপছে। আজকে প্রথম এলো এই বাড়িতে, এখানেই হবে আজ থেকে স্থায়ী নিবাস। রাবাব বারবার মেহেরের দিকে তাকাচ্ছে, মনে মনে ভাবছে এই বিয়ের দিনেও কে এমন পর্দা করে। সাফিয়া মেহের ও মেহেরের মা বোনকে বলল, এই ঘরে তো আর পুরুষ নেই, অন্তত ঘোমটা খুলে বসো। আয়শা ও মাইশা ঘোমটা খুলে বসলো। তারপর মেহের নিকাব খুলল। মেহেরকে সাফিয়া বা রাবাব আগে একবারও দেখেনি, এই প্রথম দেখে ওদের মুখ থেকে বের হয়ে এলো মাশাআল্লাহ। আয়শাকে নিয়ে সাফিয়া একটু রান্নাঘরের দিকে গেল। আয়শা চাচ্ছিল সাফিয়ার সাথে আলাদা করে একটু কথা বলতে। মেয়েটাকে এমন এক ছেলের হাতে তুলে দিতে যাচ্ছে, একটু কথা তো বলা উচিত। এদিকে ঘরে মেহের, মাইশা ও রাবাব রয়ে গেল। রাবাব একবার মেহের ও একবার মাইশার দিকে তাকাচ্ছে। দুই বোনই মাশাআল্লাহ, তবে ওদের বোরকা পরা দেখে একটু অস্বস্তি হচ্ছে। বিয়ের আনন্দের সাজগোজের ওপর বোরকা কেমন বেমানান লাগছে রাবাবের কাছে। রাবাব একটা আকাশি রঙের গাউন পরে মোটামুটি সাজগোজ করেছে। এই সাজ যেন এখন তার কাছে পানসে লাগছে। মেহের আহামরি কোনো সুন্দরী নয়, তবে এই সাজে তাকে অসম্ভব সুন্দর লাগছে। বিয়ের ফুল ফুটলে নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ে। মেহেরকেও সেই জন্য হয়তো এত আকর্ষণীয় লাগছে। বোরকাটা খুললে হয়তো সৌন্দর্য আরও ঠিকরে পড়বে। রাবাব মেহেরের পাশে গিয়ে বসে বলল, ঘাড় কাত করে মেহেরের চেহারার দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়া এমন একজন মানুষকে কেন রিজেক্ট করলো তা মাথায় আসছে না। মাইশা চট করে বলে উঠল, জানাবা, আপনার ভাইয়া গর্ধব না হলে এমনটা করতো না। রাবাব মাইশার দিকে ভ্রুকুঁচকে তাকিয়ে বলল, গর্ধব কি? মাইশা একগাল হেসে বলল, গর্ধব হলো গাধা। গাধা না হলে কেউ এমন করে না। রাবাব কিঞ্চিত রাগান্বিত কণ্ঠে বলল, আমার ভাইয়াকে গাধা বলার তুমি কে? মাইশা জবাব দিতে যাবে এমন সময় মেহের বলল, চুপ থাকো মাইশা, এভাবে কারো সম্পর্কে বলা উচিত নয়, তাও আবার তার পরিবারের সামনে। মুখে লাগাম লাগাও, এমন যেন না শুনি। যদিও মেহের আস্তে করে এই কথাগুলো বলল, তবে ছোট বোনের প্রতি বড় বোনের স্নেহের শাসন রাবাবের হৃদয় ছিল। তারও এখন ইচ্ছা হচ্ছে একটা বড় বোন থাকা নিয়ে। একটা বড় বোন ছোট বোনের জন্য একজন আদর্শ গাইডলাইন হতে পারে। রাবাবের এই গাইডলাইনের অভাব বোধ করছে। মাইশার প্রতি যে রাগটা এসেছিল তা আর এখন নেই রাবাবের। চুপ হয়ে গেল সেও। অপরদিকে সাফিয়ার সাথে টুকটাক কথা সারল আয়শা। তারপর ফিরে এলো মেয়েদের কাছে। আয়শা নিজে বোরকা খুলে মেয়েদেরকেও বোরকা খুলে ফেলতে বললেন, যেহেতু এ ঘরে পুরুষ কেউ নেই। আয়শার কথা মতো মেহের ও মাইশা বোরকা খুলে ফেলে। জামদানি বেনারসি বেশ ধকলের শাড়ি। ফ্যানের নিচে বসে থেকেও দরদর করে ঘাম ঝরে চলেছে। বোরকাটা খুলে কিছুটা শান্তি লাগছে। সাফিয়া মেহেরকে দেখে হেসে পাশে বসলেন। বোকা মেহরাব এমন একটা মেয়েকে কেন বিয়ে করতে চাইল না, সেটাই মাথায় ধরছে না সাফিয়ার। ধরছে না বললে ভুল হবে, সঙ্গদোষে লোহা ভাসে বলে একটা কথা আছে। মেহরাবের অবস্থাও এমন হয়েছে। যেসব বন্ধুদের সাথে চলে তারা কোনো ভালো মানের ছেলে নয়, যে কারণে মেহরাবের চিন্তাভাবনাও সেরূপ হয়েছে। কিছুক্ষণ পরে রেদওয়ান দরজায় টোকা দিল।
সাফিয়া এগিয়ে গিয়ে মৃদু দরজা খুলে দিলে রেদওয়ান বলল, কাজী সাহেব বিয়ে পড়াবে, ভেতরে যেতে হবে। সাফিয়া রেদওয়ানকে 2 মিনিট দাঁড়াতে বলে কাবার্ডের দিকে গেল। সেখান থেকে বড় একটা চাদর বের করে বিছানার স্ট্যান্ডের ওপর চাদর মেলে দিলেন। তারপর গিয়ে দরজা খুলে দিলে রেদওয়ান কাজী সাহেবকে নিয়ে ভেতরে প্রবেশ করল। আসিরও পিছু পিছু এসেছে। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো হয়ে গেল। 2 হাত তুলে দোয়া করলো সবাই। মেহের স্তব্ধ হয়ে বসে আছে। হুট করে সম্পর্ক পাল্টে গেল। সম্পর্কের নতুন ধাপগুলো কিভাবে শুরু করবে সে নিয়ে ভাবনায় তলিয়ে আছে মেহের। রাবাব মেহেরের সঙ্গ ছাড়তেই চাইছে না। তার যেন সমস্ত আকর্ষণ এখন মেহেরের দিকে। মনে তার ভীষণ আনন্দ দোলা দিচ্ছে। আজ এত খুশি হবে বলে সে কখনো আশা করেনি। মেহের ও মেহরাবকে একই সাথে বসানো হলো। এ ঘরে মুরব্বীরা এখন কেউ নেই, আছে শুধু মেহের, মেহরাব, রাবাব, মাইশা ও আসির। মাইশা ইতোমধ্যে মেহেরের হুকুম মতো বোরকা পরে ফেলেছে। বোনের স্বামীর সামনে পর্দাহীন না থাকতে বলেছে মেহের। অতি প্রয়োজন ছাড়া যাতে কথা না বলে সে সম্পর্কে হুঁশিয়ারি করে দিয়েছে। এদিকে মেহরাব মেহেরের দিকে তাকাচ্ছেই না। তার যেন বিন্দু ইচ্ছে নেই নতুন বউকে দেখার। সবাই মিষ্টিমুখ করা নিয়ে ব্যস্ত। রাবাব মেহরাবের হাতে কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি ধরিয়ে দিয়ে বলল, মিষ্টি বউকে নিজ হাতে মিষ্টিমুখ করাও ভাইয়া। মেহরাব চোখ পাকিয়ে তাকালো রাবাবের দিকে। তাকিয়ে বলল, তোকে পাকনামি করতে কে বলেছে? দূরে থাক এখন। রাবাব বলল, তুমি একটা রসকসহীন কুমির। বিয়ে হয়ে গিয়েছে, এখন একটু মিষ্টির মতো রসালো হও। মেহরাব মৃদু ছাড়ি দিয়ে বলল, যাবি নাকি ধোলাই করতে হবে তোকে? রাবাব ভেঙচি দিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি। বড় ভাই না ছাই, কথায় কথায় ছাড়ি দেয় শুধু। আমার ভাবির সাথে এভাবে কথা বললে তোমার খবর আছে। রাবাব চলে গেল মেহরাবের পাশ হতে। মেহের চুপচাপ সব শুনছিল। ভাই বোনের খুনসুটিতে তার কিছু বলার নেই। মেহরাব হাত থেকে মিষ্টির চামচটা রেখে দিল সামনের প্লেটে। মেহের না তাকালেও তা বুঝতে পারল কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। মেহের হাসাহাসি জোরালো আওয়াজ পেয়ে সামনের দিকে মাথা তুলে দেখল মাইশা। আসির ও রাবাব একসাথে বসে আড্ডা দিচ্ছে। মেহের এমনভাবে আসিরকে ডাকলো যেন মেহের রেগে আছে। মেহেরের ডাকে সবাই চুপ। মেহরাবও তাকালো মেহেরের দিকে। আসিরকে উদ্দেশ্য করে মেহের বলল, আসির, রাবাব তোমার নিজের মায়ের পেটের বোন নয়, সাবধান। এমন হাসি তামাশা যেন দ্বিতীয়বার আর না দেখি। আজই প্রথম, আজই শেষ। আসির আন্দাজ করতে পারল মেহের কি নিয়ে সাবধান করেছে। সে নিচের দিকে তাকিয়ে বলল, দুঃখিত আপু, আর হবে না। মেহরাব অবাক হলো মেহেরের কাণ্ডে। আসির ও রাবাব এখন দুজন সম্পর্কে বেআইন। তারা নিজেদের মধ্যে দুষ্টুমি হাসি তামাশা করতেই পারে। তাই বলে মেহের এমন কর্কশ গলায় সাবধান করবে, এটা মেহরাবের কাছে বাড়াবাড়ি মনে হলো। মেহরাব বলে উঠল, এটা কেমন ব্যবহার? ওদের হাসি তামাশার সম্পর্ক, এখানে সাবধান করার কি আছে? মেহের এবার শান্ত কণ্ঠে বলল, সম্পর্ক কখনো হাসি তামাশার হতে পারে না। আল্লাহ তাআলা প্রতিটা সম্পর্ক তার নিজস্ব সীমানায় সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। সীমার বাহিরে কোনো কিছু সুন্দর নয়। মেহরাব বলল, বেআইন সম্পর্ক খারাপ কোথায়? মেহের বলল, আপনার মগজের সমস্যা। খারাপ কোথায় সেটা চোখ দিয়ে কিভাবে দেখবেন? এমন সময় 2 পরিবারের মুরব্বীরা ঘরে প্রবেশ করলেন। আয়েশা এসে দ্রুত পায়ে এগোলেন মেহেরের দিকে। তারপর মেহেরের মাথায় হাত রেখে বললেন, মেয়ে মানুষের গলার আওয়াজ বেশি হতে নেই, এটা সবসময় মনে রাখবে। তোমার বাবার সাথে আমি কেমন ব্যবহার করি তা নিশ্চয়ই দেখেছ। আশা করছি আমার থেকেও তুমি ভালো করে সংসার সামলাতে পারবে। মেহের শুধু এতটুকুই বলল, ইনশাআল্লাহ। মাহফুজ রেদওয়ানকে বলল, আজকে তাহলে আমরা 2 বুড়াবুড়ি বাড়ি ফিরে যাই। মাইশা থাকুক বোনের সাথে, আসিরও ব্যাক করবে। আগামীকাল ফিরানাইরি করে ফেলো তাহলে। রেদওয়ান কোলাকুলি করলো মাহফুজের সাথে। তারপর বলল, আমার আরেক মেয়ের যত্ন আশা করছি আমি ভালো করেই রাখবো। চিন্তা করো না বন্ধু। রেদওয়ানের সাথে মাহফুজ হাসলো। তারপর মাহফুজ মেহেরের কাছে গিয়ে টুকটাক কথা বলে বিদায় জানালো। সাথে করে খাবার প্যাক করে দিল সাফিয়া, যাতে বাসায় পৌঁছে আর রান্না করতে না হয়। বেলা অনেকটাই আছে, সবে দুপুর। চাইলে আরও কিছু সময় থাকতে পারতো ওরা, কিন্তু কি ভেবে চলে গেল তা বোধগম্য নয় মেহেরের। মাইশাকে রাবাব তার ঘরে নিয়ে গেল। মেহেরকে নেওয়া হলো মেহরাবের ঘরে। দুপুরের আজান হওয়াতে মেহের নামাজের প্রস্তুতি নিচ্ছে। মেহরাব হুইল চেয়ারে করে বাইরে চলে আসে। নিজের ঘরে অপছন্দের রমণী ঘুরপাক খাচ্ছে, সেটা তার মোটেও ভালো লাগছে না। মেহের জায়নামাজ খুঁজছে, কিন্তু পাবে বলে আশা নেই। এমন সময় সাফিয়া এলেন ঘরে। এসে মেহেরের হাতে এক সেট রেডিমেড 3 পিস আর একটা জায়নামাজ তুলে দিলেন। চলে যাওয়ার আগে বলে গেলেন, তুমি আমার আরেক মেয়ে। নিজের মায়ের কাছে যেভাবে চা চাইতে আমার কাছেও চাইবে। যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ মায়ের অভাব বোধ হতে দেব না। বাক্য দুটো মেহেরের বেশ ভালো লাগলো, মনে প্রশান্তি জাগালো। সব শাশুড়ি যদি নিজের মায়ের মতো হন তবে শান্তি বিদ্যমান। মেহের দরজা লাগিয়ে দিল কাপড় পাল্টাতে। নামাজ শেষ হতে না হতেই দরজায় টোকা পড়ল। মেহের জায়নামাজ তুলে বিছানায় কিনারায় রেখে গিয়ে দরজা খুলে দিল। দেখলো রাবাব ও মাইশা দাঁড়ানো। মাইশার আগে রাবাব ঘরে প্রবেশ করে ফেলল। মেহেরকে একদিক থেকে জড়িয়ে ধরে বলল, ভাবি, দুপুরের খাবার খাবে, চলো। তখন তো কিছুই খাওনি। মেহের অপর হাতে ভালো করে মাথায় ঘোমটা টেনে বলল, একটুখানি পরে যাই। রাবাব বলল, তা হবে না, এখন মানে এখনই। খাবার খাওয়ার পর আরও কাজ আছে। মাইশা এসে মেহেরের আরেক হাত জড়িয়ে ধরল, বলল, আপু চলো না, খাওয়ার পর ইম্পর্টেন্ট একটা কাজ আছে।
মেহের আর কিছু বলল না। ওরা দুজন যে তাকে এখন ছাড়বে না তা ভালো করেই বুঝতে পারছে মেহের। খাবার টেবিলের সামনে যেতে দেখলো শাশুড়ি সাফিয়া খাবার সাজিয়ে অপেক্ষা করছেন। বাসার দুজন পুরুষ এখন উপস্থিত নেই এখানে। সামনে রাখা এত খাবার তো আর মেহের একা খাবে না। মাইশা ও রাবাব দুজনে মিলে মেহেরকে চেয়ারে বসিয়ে দিয়ে মেহেরের সামনে খাবার পরিবেশন করে দিচ্ছিল। এমন সময় মেহের বলল, তোমরাও বসো, মা আপনিও বসুন। সাফিয়া হেসে মেহেরের পাশের চেয়ারটায় বসে বললেন, এগুলো তো সব তোমার জন্য, বউ আপ্যায়ন বলে কথা। এখন তুমি হচ্ছে সাবজেক্ট আর বাকি সবাই অবজেক্ট। সাফিয়ার কথাগুলো কেমন লাগলো মেহেরের, যেন সে নিজের বাবার গৃহে আছে। এমন আহ্লাদ যদি চিরদিন থাকে তবে মন্দ হবে না। মেহেরের চোখে মুখে কিছুটা বিস্ময় দোল খাচ্ছে। মেহের বলল, এতগুলো আইটেম আমার জন্য? মা, আমার দ্বারা অসম্ভব, আর আমি একা সাবজেক্ট হতে চাই না। এখানের প্রত্যেকে এক একটা সাবজেক্ট। রাবাব অধৈর্য হয়ে বলল, উফ ভাবিজান, আগে খাবার খান। এই সাবজেক্ট অবজেক্টের গ্রামার পরে না হয় আলোচনা করা যাবে। মেহের মুচকে আসলো রাবাবের কথায়। সাফিয়া নিজ হাতে খাবার নিয়ে মেহেরকে খাইয়ে দিল। মেহের নিজ হাতেই খেতে চেয়েছিল, কিন্তু শাশুড়ির আবদার ফেলতে পারল না। এই মুহূর্তটা মেহেরের কাছে এক টুকরো সোনালী স্মৃতি হয়ে থাকবে সবসময়। ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তা না করে বর্তমানটাকে উপভোগ করবে। বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে। ভবিষ্যৎ সময় বর্তমান সময়ের উপর নির্ভরশীল। খাওয়া শেষে রাবাব আর মাইশা দুজনই মেহেদি নিয়ে বসে পড়ল। খাবার খাওয়া শেষে চেয়ার ছেড়ে মেহেরকে উঠতে হয়নি। রাবাব ও মাইশা দুইজন দুই দিকে চেয়ার টেনে বসে দুইজন দুই হাত দখল করলো মেহেদি পরানোর জন্য। বিয়ের মতো সুন্দর একটা সময় কনের হাতে মেহেদি রাঙা হবে না, তা হয় নাকি? বিয়ের তাড়াহুড়ো থাকায় তখন মেহেদি পরার সময় হয়নি, তাই এখন সে কাজ করা হবে। রাবাব বাবার সাথে নিজে গিয়ে 5টা মেহেদি কিনে আনে। যদিও এতগুলোর প্রয়োজন নেই, কিন্তু রাবাবের ইচ্ছে সে ভাবির হাতে ইচ্ছা মতো হাত ভরিয়ে মেহেদি পরাবে। রেদওয়ান আর না করেনি। ছেলের বউ মানে আরেকজন কন্যা, নিজ কন্যার মতো তাকেও ভালোবাসা দেয়া হবে পুরোটাই। 2 হাত ভর্তি করে মেহেদি পরানো হলো। তারপর মেহেরকে নিজ কক্ষে রেখে আসা হলো। মেহের বিছানার কিনারায় বসে বসে কক্ষের চারপাশ নজর বোলাচ্ছে। মনে মনে কত কি ভাবনা ঘুরে বেড়াচ্ছে। মেহরাবের সাথে কি আসলে সম্পর্কটা সুন্দরভাবে এগোনো সম্ভব? সম্ভব না হলে সম্ভব করতে হবে। মেহের উঠে জানালার পাশে গেল। বিকালের পরন্ত রোদের তেজ কমতে শুরু করেছে, যদিও তেজ কমার ব্যাপারটা খুবই সামান্য। ঝিরিঝিরি বাতাস জানালার পর্দায় দোলা লাগাচ্ছে। মেহের বাহিরের গাছগুলোর দিকে তাকিয়ে আছে। এমন সময় দরজায় আওয়াজ হলো। মেহের পেছনে তাকিয়ে দেখলো মেহরাব ঘরে প্রবেশ করেছে। মেহের কিছু বলল না, চুপ করে জায়গাতে দাঁড়িয়ে রইল। মেহরাব মেহেরকে খেয়াল করেনি। এসে এসে গায়ের পাঞ্জাবি খোলা আরম্ভ করলো। পুরোপুরি খোলা হতেই মেহের সামনে এসে দাঁড়ায়। মেহরাব চমকে ওঠে। পাঞ্জাবিটা বুকের ওপর ঢেকে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে করতে মেহরাব বলল, শাকচুন্নির মতো পুরুষ মানুষের ঘরে এভাবে হুটহাট ঢুকে পড়ো কেন? লজ্জাবোধ কি কিছু নেই? মেহরাবের সামনে বিছানায় বসতে বসতে বলল, তা এখানে পুরুষটাকে? মেহরাব রাগ দেখিয়ে বলল, কেন, আমাকে কি পুরুষ বলে মনে হয় না? মেহের বলল, যে পুরুষ এ ঘরে আছে সে আমার লিখিত সম্পত্তি। বৈবাহিক সকল নিয়ম মেনে তার সাথে আবদ্ধ হয়েছি। এ ঘর এখন আমার, অন্য পুরুষের নয়। সো এখন আমি শাকচুন্নি হলেও আপনার স্ত্রী। তাহলে খুব ভালো করে দেখো। কথাটা মেহরাব ব্যঙ্গ করে বলে শরীর থেকে পাঞ্জাবিটা সরিয়ে ছুঁড়ে ফেললো বিছানায়। মেহের মুচকে হাসা শুরু করলো। এমন হাসি দেখে মেহরাব কয়েক সেকেন্ডের জন্য থমকে রইল। তারপর হঠাৎই মাথাচাড়া দিয়ে বলল, এভাবে হাসার কি হলো? মেহের বলল, আপনার কি দেখবো বলুন তো? 6 প্যাক 4 প্যাক বলতে কিছুই তো নেই বডিতে। যা আছে আমি লোলুপ দৃষ্টিতে দেখব। যা আছে তা 1 প্যাক। তবে এতে আমার সমস্যা নেই। আপনার বডি শেপ দেখে আপনাকে বিয়ে করিনি। আপনার দৈহিক অবস্থা আপনি আমার থেকে নিজেই ভালো জানেন। মেহরাব সরে গেল ওয়ার্ড্রপের দিকে। এগোতে এগোতে বলল, মুখে যেন খই ফুটে, এ মেয়ে নাকি স্বর্ণ? আমাকে দয়া দেখিয়ে বিয়ে করালো। স্বামীর সাথে তাচ্ছিল্য করার সুযোগ পেয়েছে। মেয়ের কথাগুলো স্পষ্টই শুনল। মেহরাবকে ডেকে এসে বলল, শুনুন, আপনাকে দয়া দেখিয়ে বিয়ে করিনি। আপনার উপর যেন আল্লাহ রহমত দেন এবং আপনার অগোছালো জীবনটা গোছানো হয় সে আশাতেই আপনার সাথে জড়ানো। প্লিজ, আমি একটু ভালো থাকতে চাই। ইহকাল আর পরকাল 2 কালই চাই। মেহরাব চুপ করে শুনল মেহেরের কথাগুলো। কোনো উত্তর না দিয়ে একটা টি শার্ট পরে বের হয়ে গেল রুম থেকে। মেহের দীর্ঘশ্বাস ফেলল মেহরাবের যাওয়ার পানে চেয়ে। হাতের মেহেদির দিকে তাকিয়ে দেখল শুকিয়ে গিয়েছে প্রায়। হাতে আর রাখতে ইচ্ছে হলো না। ওয়াশরুমে চলে গেল হাত ধুয়ে ফেলতে। আসরের আজান হয়ে যাওয়ায় একেবারে অজু সেরেই বের হলো মেহের। নামাজ শেষে 2 হাত তুলে অশ্রু ছড়িয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য। রবের নিকট যত চাওয়া পাওয়া আর আবদার, তাছাড়া যে আর কোনো উপায় নেই। তিনি রহম না করলে কোনোভাবে কোনো কিছু সুন্দর হওয়া সম্ভব নয়। মেহরাব ঘরে প্রবেশ করে দেখল মেহেরের কান্না। এই অবস্থায় দেখে মেহরাবের হৃদয়টা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে স্পষ্টই মেহেরের মোনাজাতে চাওয়া কথাগুলো শুনছিল। এতটা আবেগ নিয়ে কেউ কারোর জন্য রবের নিকট দোয়া করে? মেহরাবের অস্বস্তি হলো। মেয়েটার সাথে ভালো ব্যবহার এখন পর্যন্ত করেনি, কিন্তু মেয়েটা ইতোমধ্যে সব গুছিয়ে ওঠার চেষ্টা করছে। মেহেরকে যত দেখছে ততই যেন অবাক হচ্ছে। নামাজ শেষ হলো মেহেরের। মেহের পাশ ফিরে মেহরাবকে দেখল, সাথে সাথে চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। নিজের কান্না ভেজা চোখ অন্য কেউ দেখলে কেমন জানি অস্বস্তি হয় মেহেরের। দ্রুত জায়নামাজ তুলে ভালো করে চোখে মুছে নিল।
মেহরাব মেহেরের দিকে এগিয়ে গিয়ে বলল, সন্ধ্যায় আমার কিছু ফ্রেন্ড আসবে, সেজেগুজে তৈরি থেকো, মেহমানের সামনে খ্যাতের মতো যেও না। মেহের তৎক্ষণাৎ বলল, ফ্রেন্ড কারা, ছেলে নাকি মেয়ে? মেহরাব গর্ব করে বলল, আমার ক্যারেক্টার এত খারাপ নাকি? অবশ্যই আমার সব ছেলে বন্ধু। মেহের বলল, আপনার চরিত্র খুবই গন্ধযুক্ত। বলি, বউটা কার, আপনার নাকি আপনার বন্ধুদের? পরপুরুষের সামনে নিজের বউকে যেতে বলতে লজ্জা হয় না আপনার? মেহরাব বলল, এখানে লজ্জা পাওয়ার কি আছে? বউ কি দেখলে কমে যাবে? মেহেরের ভীষণ রাগ হচ্ছে, নিজেকে শান্ত রাখার সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেহরাবকে বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা, নইলে সে বুঝেও বুঝবে না। মেহরাবের প্রশ্নের জবাবে মেহের বলল, দেখলে কমে যাবে না তো? তাই বলে পরপুরুষের সামনে আমাকে কেন যেতে হবে? মেহরাব বলল, হাসপাতালে জব করতে সময় তো আর পা থেকে মাথা অবধি ঢেকে কাজ করনি, চেহারা তো খোলাই ছিল। বিয়ের পরপরই কেন পোল্টি খাচ্ছ? বন্ধুদের সামনে আমার মান সম্মান না খেলেই খুশি হব? মেহের বলল, আপনার বন্ধুগুলো তো আপনার মতো জ্ঞানহীন ফাঁকা কলসি, না হলে বন্ধুর বউকে কেন তাদের দেখতে হবে? আল্লাহ প্রতিটা সম্পর্কের একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন। নিজের বউকে যদি অন্যের থেকে আড়াল করতে না পারেন, হেফাজতে রাখতে না পারেন, তবে শেষ বিচারের দিন রবের নিকট কী জবাব দেবেন? মেহেরের এসব জ্ঞান দেওয়ার কথা মেহরাবের ভালো লাগছে না। এত বোঝানোর কি আছে? মেহরাব কি জ্ঞানহীন নাকি? মেহরাব কথা না বাড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। হুইল চেয়ারে বসে থাকাটা এখন আর ভালো লাগছে না তার। এক হাতে ফ্র্যাকচার আর এক হাত দিয়ে চেয়ার ঠেলা আসলেই বিরক্তিকর। যদিও ইলেকট্রিক হুইল চেয়ার, সবসময় আর সুইচের কথা মাথায় থাকে না। দরজা পর্যন্ত গিয়ে মেহরাব বলল, এত কিছু শুনতে চাচ্ছি না, সন্ধ্যায় তৈরি থাকবে, ব্যাস। মেহের ছলছল নেত্রে তাকিয়ে রইল কিছুক্ষণ মেহরাবের প্রস্থানের পানে। লোকটাকে কি করে সামলাবে সেটাই চিন্তা। বিয়ের প্রথম দিনে কোথা থেকে বন্ধুরা এসে হানা দিচ্ছে, এসবে শিক্ষা দেওয়ার দরকার, কিন্তু কিভাবে কি করা যায়? দেখতে দেখতে সন্ধ্যা চলে এলো। মাগরিবের পরপরই মেহরাবের 4 জন বন্ধু চলে এলো। শাহিন নামের একজনের শুধু বউ আছে, সে অবশ্য তার স্ত্রীকে সাথে করে নিয়ে এসেছে শো অফ করার জন্য। সেই সাজগোজ করেছে শাহিনের স্ত্রী। মেহের আড়াল থেকে শুনছিল ওদের আড্ডাবাজি। মেয়েটা জর্জেট শাড়ি পরে এসেছে, দেহের আগা থেকে গোড়া অবধি সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেগুলো সৌন্দর্য নিয়ে কমেন্ট করতে ব্যস্ত, মেহরাবও সেখানে সামিল হয়েছে। মেহের ভীষণ রাগ হচ্ছে, তার সদ্য হওয়া স্বামী কিনা অন্য একটা মেয়ের রূপের প্রশংসায় পঞ্চমুখ, ভাবি ভাবি ডেকে অশ্লীলতার ছড়াছড়ি। বেশ খানিকক্ষণ আড্ডার পর সবাই জেদ ধরেছে মেহরাবের নতুন বউ দেখার জন্য। একটা কক্ষে বসা ছিল সব বন্ধুরা। রাবাব এসে ওদের নাস্তা পানি দিয়ে গিয়েছিল। সাফিয়ার কাছে মেহরাবের এই বন্ধুগুলো ভালো ঠেকে না। রেদওয়ান এই মুহূর্তে বাড়িতে নেই। মেহরাব মেহেরকে ডাকার জন্য নিজ কক্ষের দিকে এগোলো। মেহের আড়াল থেকে দেখছে সেটা, দ্রুত সে ঘরের ভেতর চলে গেল। মেহরাব ঘরে প্রবেশ করে বেশ অবাক হলো। মেহেরকে দেখে তার চক্ষু চড়ক গাছ। মেয়েটা করলোটা কি? মেহরাব এসে দেখলো মেহের বোরকা পরে পুরো পরিপাটি হয়ে গিয়েছে, চোখ দুটো ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। মেহরাব দ্রুত বলল, এটা তুমি কি করেছো? এভাবে প্যাকেট হয়েছো কেন? আমার এক ফ্রেন্ডের ওয়াইফ এসেছে, দেখবে সে কত স্মার্ট। পরিবেশ বুঝে সে, তোমাকে এতবার বলার পরেও তুমি বোরকা পরে আছো ঘরের ভেতর? বিয়ের প্রথম দিনে যা অবাধ্য হচ্ছ, আর কদিন পর হলে না কি জানি হয়। তোমার মতিগতি বেশ বুঝতে পারছি। বন্ধুদের সামনে আমার অপমান না করলে শান্তি হচ্ছে না তোমার। মেহের বলল, আপনার মতো কি আমাকেও নির্লজ্জ ভাবেন? মেহরাব দাঁত কটমটিয়ে বলল, আমার মতো মানে? নির্লজ্জের মতো করেছিটা কি? বুঝেছি, ঝগড়া বাঁধাতে চাচ্ছ। মেহের হাফ ছেড়ে বলল, অন্যের বইয়ের দিকে গোল আলুর মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন। এক একজন মজা করার ছলে কি বাজে বাজে মন্তব্য করছে, আপনি বসে বসে সেসব গিলছেন। ওখানে আপনার ওই বন্ধুর বইয়ের মতো গেলে আমিও যে অমন বাজে মন্তব্য পাবো না, তার কি কোনো গ্যারান্টি আছে? মেহরাব বলল, আমার বউকে এসব কেউ বলবে না, এত সাহস কাউকে দিইনি। মেহের তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, অন্যকে সম্মান না দিলে আপনাকেও কেউ সম্মান দেবে না। অন্যের বউকে নিয়ে করা রং তামাশায় যুক্ত হলে নিজের বউকেও এরা এমন বাজে কথা বলবে। আপনাদের চোখে পর্দা থাকলে এসব কিছু হতো না। মেহরাব বলল, আমাদের আবার কিসের পর্দা, কি বুঝাতে চাইছ? মেহের দীর্ঘশ্বাস ফেলে বলল, নারী পুরুষ উভয়ই পর্দা মেনে চলা ফরজ। সত্যি কথা বলতে পুরুষের জন্যই পর্দার প্রথম আয়াত নাজিল হয়েছিল, পরবর্তীতে নারীর পর্দার আয়াত নাজিল হয়েছে। সূরা নূরের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। এর পরের আয়াত অর্থাৎ সূরা নূরের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন নারীদের পর্দার জন্য। এখন কোনো পুরুষের চোখে যদি কোনো নারীর সৌন্দর্য দর্শন করার অনুমতি পায়, তাহলে একমাত্র নিজের স্ত্রীর। একজন পুরুষের জন্য নিজ স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর চেহারার সৌন্দর্য দেখা বা অন্য কোনো নারীর দেহ আকৃতি অন্তরে অনুভব করা হারাম। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলার দিকে হঠাৎ নজর পড়ে যায়, তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নেবে এবং তার দিকে আর দ্বিতীয়বার তাকাবে না। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে নারীদের পর্দার ব্যাপারে নিষেধ করার আগে পুরুষের চোখের পর্দা হেফাজত করার নির্দেশ দিয়েছেন। কেউ যখন তা জেনেও এই নিষেধ মান্য করা থেকে নিজেকে দূরে রাখল না, তখন সে যেন কোরআনে আল্লাহ প্রদত্ত নির্দেশকে অবজ্ঞা করল।
সর্বশক্তিমান আল্লাহ বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে যারাই আমার আয়াতসমূহকে অবজ্ঞা করবে আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আমি সেখানে নতুন চামড়া দিব, যাতে তারা আযাব পূর্ণভাবে আস্বাদন করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, মহাজ্ঞানী। সূরা আন-নিসা আয়াত 56। মেহরাব মেহেরের কথাগুলো শোনার পর কি বলবে তা ভাবছে। মেহরাব বলল, আচ্ছা বুঝলাম যে আমাদের চোখের পর্দা করতে হবে, কিন্তু তুমি এত প্যাকেট হচ্ছ কেন? স্বাভাবিক পোশাকেই তো থাকতে পারো নাকি? আমার ফ্রেন্ডগুলো আমার নিজ ভাইয়ের মতোই, এদের সামনে অন্ততপক্ষে একবার যেতেই পারো নাকি? ঘরের ভেতর এমন লোক হাসানো হিজাব না পড়লেও তো হয়। মেহেরের মনে হচ্ছে সে হেরে যাচ্ছে, তবুও লড়তেই হবে। গাধা পিটিয়ে ঘোড়া করতে হলে সে সেটাই করবে। মেহের আরও একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, হিজাব পরা মানে মানুষকে দেখানো নয় যে আমি হিজাব পরছি, এটা আমার প্রয়োজনে পড়া। হিজাব পরা মানে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার শরীরের সৌন্দর্য পরপুরুষ থেকে ঢেকে রাখতে, যা দেখার অনুমতি বা প্রদর্শন করার অনুমতি দিয়েছে একমাত্র আমার স্বামীর সামনে। তাহলে আমি অন্য পুরুষের সামনে নিজেকে কেন প্রদর্শন করব? নারী কখনো প্রদর্শনীর বস্তু নয় মেহরাব। চলো আমি সূরা নূরের 31 নম্বর আয়াতের অনুবাদ শোনাচ্ছি। আয়াতটির অনুবাদ এই যে, মহান আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে ও নিজেদের দেহ সৌন্দর্য প্রদর্শন না করে, কেবল সেসব অংশ ছাড়া যা আপনা আপনি প্রকাশিত হয়ে পড়ে। আর যেন তারা তাদের মাথার কাপড় দিয়ে বুকের ওপরটা ঢেকে রাখে, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে শুধুমাত্র তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, নিজ অধিকারভুক্ত বাঁধি, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তারা ব্যতীত। আর তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। হে মুমিন লোকেরা, তোমরা সকলে মিলে আল্লাহর নিকট তওবা করো, আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করবে। সূরা আন-নূর আয়াত 31। আল্লাহ তাআলা আরও বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ ও কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। সূরা আহজাব আয়াত 59। আমি কেন আপনার বন্ধুদের সামনে যেতে চাইছি না তা আশা করি এখন বোঝাতে পেরেছি। মেহরাব মেহেরের দিকে তাকিয়ে চুপচাপ কথাগুলো শুনল। মেহেরের কথা শেষ হবার পরেও যেন মেহরাব ধ্যানে আছে এমনভাবে তাকিয়ে রইল। মিনিট খানেক ভাবেই এমন সময় পার হলো। মেহের অপেক্ষা করছে মেহরাবের জবাবের, কিন্তু সে কোনো সারা শব্দ করল না। কিছুক্ষণ পর মেহরাব হুকুম করার স্বরে বলল, এসব প্যাকেট থেকে বের হও, এমনিতেই প্রচুর গরম, কাপড় পাল্টে বসে থাকো এখানে, এক পাও বের হবে না এই ঘর হতে। কথা শেষ হতে না হতে মেহরাব চলে গেল ঘর হতে। মেহেরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা মিলল। কিছুটা আশার আলো হয়তো পাওয়া গেল মেহরাবের কাছ থেকে। মেহরাব চলে গেল বন্ধুদের কাছে। মেহেরের কথাগুলো শোনার পর নিজের মনের ভেতর কেমন খচখচ করছে। মেহরাবকে একা ফিরতে দেখে বন্ধুদের একজন বলে উঠল, কিরে বেটা, বউ রেখে একাই আসলি? আমার মনে হয় তোর বউ দেখার মতো না, তাই আমাদের সামনে আসতে চায় না। মেহরাবের ভ্রুযুগল মৃদু কোঁচকাল। মেহের যথেষ্ট দেখতে, তাকে নিয়ে এমন কটু কথা ঠিক হজম হলো না। মেহরাবের সে বন্ধুর বাক্যখানি শেষ হতে না হতেই বাকি বন্ধুরা হো হো করে হেসে উঠল, যেন উক্ত বাক্যে বেশ মজা পেয়েছে। ওদের হাসি থামার পর মেহরাব একগাল হেসে বলল, আচ্ছা শোন, তোদের সম্পত্তির কিছু অংশ কি আমাকে দিবি? রাসেল বলে উঠল, আমার সম্পত্তির ভাগ তোকে কেন দিতে যাব? কোন সুখে? আমি তো যথেষ্ট সুখে আছি। বাকি ফ্রেন্ডগুলো বেশ একই রকম বলি আওড়ালো। এসব শোনার পর মেহরাব বলল, আমার স্ত্রী আমার সম্পত্তি, একদম সিলগালা করা সম্পত্তি, তাহলে তাকে কেন তোদের সামনে প্রদর্শনীর বস্তুর মতো প্রদর্শন করাতে হবে? মাহিম উঠে দাঁড়িয়ে বলল, কিরে বেটা, বিয়ে করতে না করতে পোল্ট্রি খেয়ে ফেলেছিস? আমাদের বউকে তো চোখে গিলেছিস কতবার, এখন নিজের বউকে সিন্ধুকে লুকিয়ে রাখার চেষ্টা করছিস? ওয়াহ, হাউ বিউটিফুল। মাহিমের সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। মেহরাব মুচকি এসে বলল, নিজেই তো হাত পা ভেঙে বসে আছি, তাহলে উল্টি পোল্ট্রি কিভাবে খাবো? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দে আগে, তোদের সম্পত্তির ভাগ কি আমাকে দিবি? বেশি না, সবার থেকে অল্প অল্প করে দিলেই হবে। রাসেল একটু কড়া গলায় বলল, আমাদের সম্পত্তি তোকে কেন দিব? এক প্রশ্ন কতবার করছিস? মেহরাব হেসে বলল, প্রশ্ন বারবার করার কারণ আছে। আচ্ছা শোন তাহলে, আমার সম্পত্তি কেন তোদের সামনে শো অফ করব? মাহিম বলল, ফাজলামো করছিস আমাদের সাথে? তোর সম্পত্তি শো অফ করতে কখন বলেছি আমরা? মেহরাব বলল, এই যে আমার স্ত্রীকে দেখতে চাইছিস, আমার স্ত্রী আমার একার সম্পত্তি, কবুল বলে সিলগালা করে নেওয়া সম্পত্তি, তাকে কেন তোদের সামনে আনতে হবে? রাসেল বলল, আমাদের বউদের কিভাবে দেখেছিস? বউ দেখালে কি কমে যাবে বা ক্ষয় হয়ে যাবে? মেহরাব বলল, ঘরের মেয়ে মানুষ সবচেয়ে দামি সম্পত্তি। মেহরাবের কথা শেষ হতে না হতে সোহেল বলে উঠল, থাম তুই, অনেকক্ষণ যাবৎ তোর ফাউল মার্কা কথাবার্তা শুনছি। অ্যাক্সিডেন্টের সাথে তোর মাথাটাও গেছে, তোর সাথে সম্পর্ক এখানেই আমি চুকিয়ে দিলাম, আর কখনো যোগাযোগ করিস না আমাদের সাথে, এত ফালতু সময় নেই, এই চল তোরা। সোহেলের কথার পৃষ্ঠে কেউ আর কিছু বলল না। এক একজনের চেহারায় বিরক্তের ছাপ। সবাই বের হয়ে গেল বাসা থেকে। মেহরাব চুপ করে এক জায়গায় স্থির হয়ে রইল বেশ কিছুক্ষণ। এতদিনের ফ্রেন্ডশিপ শেষ হয়ে গেল,
কেন যে এত কথা বলতে গেল তা নিজেও বুঝতে পারছে না। এরকম তো হওয়ার কথা ছিল না, কি হলো হঠাৎ করে? মেহেরের বলা কথাগুলো শোনার পরে মনের ভেতর কিসের উৎপাত যে শুরু হলো তা বোঝা যাচ্ছে না। অনুভূতিটা বেশ অন্যরকম। বন্ধুদেরকে এতগুলো কথা বলেও যেন গভীরভাবে আফসোস হচ্ছে না। কিছুক্ষণ পর নিজ কাঁধে কারো স্পর্শ পেল মেহরাব। ঘাড় ঘুরিয়ে দেখল তার বাবা রেদওয়ান দাঁড়ানো। মেহরাব মুচকে এসে বলল, আব্বু কখন এলে? রেদওয়ান বলল, এই তো, যখন তোমার বন্ধু নামক শত্রুগুলো বের হয়ে গেল। মেহরাব বলল, আব্বু তুমি ওদের শত্রু কেন বলছো? আমার ক্ষতি তো আর করেনি। রেদওয়ান হেসে মেহরাবের সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমার 4 আনার উপকারও তারা করেনি। ওরা যেভাবে চলাফেরা করে তা শোভনীয় নয়। ধর্মীয় কোনো নিয়মকানুন ওদের মধ্যে নেই। তোমার কি এটা ক্ষতির দিক মনে হয় না? মেহরাব শান্ত গলায় বলল, আব্বু আমি তো আর ওদের মতো চলিনি। রেদওয়ান বলল, চলেছ, তবে আজকে যা করেছ শুনলাম তা উচিত কাজই করেছ। প্রতিটা সম্পর্কই সুন্দর যদি তা নিয়ম অনুযায়ী রাখা হয়। মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলল, বাদ দাও আব্বু, ওদের সাথে পথ চলা হয়তো আজই শেষ। রেদওয়ান হেসে মেহরাবের কাঁধে চাপড় দিতে বলল, শেষ হলেই আলহামদুলিল্লাহ। নিজের দিকে একটু তাকাও, অবশ্যই তুমি ভালো মন্দ বুঝো। তোমার এই বন্ধুগুলো যে উপকারী না তা তোমাকে এতকালেও বোঝাতে পারিনি। আজ যে বুঝতে পেরেছ তার জন্য শুকরিয়া। আল্লাহ তোমাকে পূর্ণ হেদায়েত দান করুন, আমিন। বাবা ছেলে হাসলো। এ হাসি ভীষণ সুন্দর। রেদওয়ান তার ছেলের সাথে ও ঘরে বসেই এশার আজান পর্যন্ত কথাবার্তা বললেন। এশার নামাজের পর রাতের খাবার খেতে বসলো সবাই একসাথে। খুব আনন্দঘন মুহূর্ত কাটালো নতুন পরিবারের মানুষজন। মেহেরের মনে হচ্ছে না যে সে এখন শ্বশুরবাড়ি আছে। নিজ বাবা মায়ের মতো সাফিয়া রেদওয়ান যথার্থ স্নেহ করছেন। মেহের মনে মনে দোয়া করছে এরূপ স্নেহ ভালোবাসা যেন আজীবন থেকে যায়। খাওয়া দাওয়া শেষে বাকি রইল 2টো কাজ। 1, মেহেরকে বধূ সাজানো। 2, মেহরাবের ঘরটাকে সাজানো। মেহেরকে সাজানোর দায়িত্ব দিল রাবাব ও মাইশাকে। ওদিকে ঘর সাজানোর দায়িত্ব কাঁধে নিলেন 2 বুড়ো বুড়ি। কাজ ভাগাভাগি করতে শুনে মেহরাব বলল, আমি কি তাহলে ফোকাসের বাহিরে? না মানে আমার কি সাজসজ্জা লাগবে না? রাবাব হাসতে হাসতে বলল, ভাইয়া তোমার নিজের দায়িত্ব নিজেই পালন করো, নয়তো আব্বুর অপেক্ষা করো। তোমার ঘর সাজানোর কাজ হলে পরে তোমাকে সেট আপ করে দিবে। মেহরাব কথা বাড়ালো না। কথাটা বলে নিজেরই জানি কেমন লজ্জাবোধ হচ্ছিল। এরকম হওয়ার কথা নয়, আগে তো কখনো হয়নি। একদিনের ভেতর কিভাবে এত চেঞ্জ হতে পারে? কারো কারো খাস দিলের দোয়া হয়তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, নয়তো এই হেদায়েত পাওয়া সম্ভব ছিল না। রাত প্রায় 12টা কাটা ছুঁই ছুঁই। শুভ্র রঙের গাউনে মেহের বসে আছে মেহরাবের বিছানায়। ঘর আজ থেকে তারও। ঘরটা স্বল্প সময়ে যতটুকু সাজানো যায় ততটুকুই সাজানো হয়েছে, যাকে বলে হালকার মধ্যে গর্জিয়াস। মেহেরের হাতের তালু ঘামছে। সারাদিনে যতটা না নার্ভাস লেগেছে তার থেকে বেশি এই মুহূর্তে নার্ভাস লাগছে। মনের ভেতর হরেক রঙের অনুভূতির আন্দোলনের তোপে নিতান্তই মেহের দুর্বল হচ্ছে। মেহরাব ঘরে এলো ঠিক 12:01। মেহের উঠে দাঁড়িয়ে সালাম জানালো। মেহরাবকে বিছানায় উঠতে সাহায্য করলো। বিছানায় বসার পর মেহরাব বলল, এভাবে নিজের জীবন নষ্ট না করলেও পারতে। আমি এখন বোঝা ছাড়া আর কিছুই নয়। আমাকে দয়া দেখানোর জন্য বিয়ে না করলেও পারতে। মেহের দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথমত আপনাকে দয়া দেখানোর জন্য আমি বিয়ে করিনি। দয়া দেখাতে হলে বিয়ের প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত, বিয়ে শাদী আল্লাহর হাতে। যার সাথে যার জুরি লেখা তার সাথে তার আটকা পড়তেই হবে। বিয়ে নিজের হাতে থাকলে কয়েক বছর প্রেম করা প্রেমিককে রেখে অন্য কাউকে কেউ বিয়ে করতো না। মেহরাবের মাথায় হঠাৎ প্রশ্ন ছুটে এলো। মেহেরের কথা শেষ হতে না হতে মেহরাব বলল, তোমার কি তাহলে বিয়ের পূর্বে কোনো সম্পর্ক ছিল যে কারণে প্রথমে এই বিয়েতে রাজি হওনি? মেহরাবের প্রশ্ন শুনে মেহের ঠিক কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে যা কয়েক সেকেন্ড ভাবার পর মৃদু হেসে বলল, আমি আমার স্বামীর জন্য, কোনো প্রেমিক পুরুষের জন্য নই। হালালের স্বাদ কখনো হারাম সম্পর্কে থাকে না। মেহরাব মৃদু হাসল, এতটাই মৃদু যে ঠোঁটের পানে গভীরভাবে না তাকালে তা বোঝা সম্ভব নয়। মেহের তার লক্ষ্য করেনি। এই মুহূর্তে সে মেহরাবের দিকে তাকাতে পারছে না। 2 চোখ জুড়ে লজ্জারা চেপে বসেছে। মেহের নিচের দিকে তাকিয়েই মেহরাবকে বলল, চলুন তাহলে নতুন সূচনা করা যাক। অতঃপর দুজন দুজনাকে বুঝতে পারার পালা। দুজনের স্বপ্ন আর চাওয়া পাওয়া নিয়ে যত গল্প জমে আছে তা আজ উন্মোচনের পালা। প্রভাতে সূর্যকিরণে আলোকিত চারপাশ। মেহের ভেজা চুল মেলে জানালার পাশে বসে চায়ে ঠোঁট পোড়াচ্ছিল। চাটা রাবাব এসে দিয়ে গিয়েছিল। মেহরাব এখনও শুয়ে আছে। মেহের চেষ্টা করেছিল ফজরের নামাজটা আদায় করাতে, কিন্তু সে ব্যর্থ হলো। একাই ফজরের নামাজ আদায় করে 2 হাত তুলে স্বামীর জন্য সুস্থতা ও হেদায়েত চেয়ে 2 হাতের আঁচলায় নয়নের অশ্রুতে ডুবিয়েছে। রাবাব চা দিয়ে যাওয়ায় বাহিরে আর গেল না মেহের। জানালা দিয়ে সবে ফুটে ওঠা সকালটাকে উপভোগ করছে সে। কতই না নমনীয়তা সকালের ফুটে ওঠা এই আলোয়। মেহরাব আড়মোড়া দিয়ে ঘুম ঘুম নেত্রপল্লব খুলে তাকাতেই দৃষ্টি পড়ে মেহেরের দিকে। স্নিগ্ধ এক সকালে শুভ্র এক রমণীর ঠিকরে পড়া সৌন্দর্য চোখ আটকালো মেহরাবের। টুলের উপর বসে চায়ে চুমুক দিচ্ছে মেহের। এদিকে তার খোলা চুলগুলো বসা অবস্থায় ফ্লোর ছুঁই ছুঁই করছে। ফ্যানের বাতাসে কিছু শুকনো চুল এলোমেলো হয়ে নাচানাচি করছে। মেহরাব আটকে গেল এখানে। এভাবেই একটু একটু করে মেহেরের প্রেমে পিছলে পড়ছে সে। ভবিষ্যতে নাকানি চুবানিও খেতে পারে।
মেহরাব সদ্য জেগে ওঠা ঘুমো কণ্ঠে বলল, শুভ সকাল। মেহের পাশ ফিরে তাকিয়ে এক ফালি চাঁদের ন্যায় হাসি দিয়ে বলল, শুভ সকাল, আপনার দিনটি রহমতপূর্ণ হোক। মেহরাব আর কিছু বলল না। উঠে বসে বিছানায় হেলান দিয়ে বসে তাকিয়ে আছে মেহেরের দিকে। কি বলবে খুঁজে পাচ্ছে না। মেহের চায়ে শেষ চুমুক বসিয়ে তাকালো মেহরাবের দিকে। মেহরাবের চাহনি দেখে ধক করে উঠল বুকের ভেতর। অচেনা এক চাহনি, ঘোর লাগানো এক মুহূর্ত। স্বামী স্ত্রীর মাঝে এভাবেই বুঝিয়ে রহমতের প্রেম আসে। মেহের চোখ ফিরিয়ে ঢোক গিলে বলল, কিছু কি বলবেন? মেহরাবের যেন হুঁশ এলো। সেও চোখ নামিয়ে নিল। এভাবে বেহার মতো তাকিয়ে থাকবে এটা সে ভাবতেও পারেনি। বিয়ে এক অদ্ভুত জিনিস, সম্পূর্ণ ভিন্ন এক দুনিয়ার মতো। ভালো মন্দ দুটোই বসবাস করে, এটা নির্ভর করে আমাদের নিজেদের ওপর। মেহরাব দ্রুত বিছানা থেকে উঠে লাগোয়া বাথরুমে চলে গেল। মেহরাবের সামনে থাকলে বোকার মতো আর কি করে বসবে তার ইয়ত্তা নেই। নিজের অ্যাটিটিউড বিয়ের পর ধুপধাপ করে পাল্টে যাচ্ছে। একদিনেই এত সব। নিজের প্রতি নিজের এখন বিশ্বাস নেই মেহরাবের। সকালের নাস্তার পর মেহের তৈরি হয়ে নিল, সাথে মাইশাও তৈরি হলো। আজ যে বাবালয়ে নাইরি যাবে। মেহরাবও তৈরি হলো। একটা ট্যাক্সি ভাড়া নেওয়া হলো যাতে ভালোভাবে যাতায়াত করা যায়। কিছু উপহার সামগ্রী রেদওয়ান আর সাফিয়া মিলে তৈরি রেখেছিলেন। যাওয়ার সময় মেহরাবের হাতে ভালো করে বুঝিয়ে দিল সাফিয়া। বন্ধুত্বের সাথে এখন বেয়াই সম্পর্কতে পরিণত হয়েছে। এখন তো আরেকটু বাড়তি খাতির যত্ন করতেই হয়। সম্পর্কের যত্ন না করলে সেটা ভালো থাকে না। ভালো থাকার জন্য সব দিকে খেয়াল রাখা প্রয়োজন। 2 মাস কেটে গিয়েছে ইতোমধ্যে। মেহরাব এখন বেশ ভালো করেই হাঁটাচলা করতে পারে, কোনো অসুবিধা হয় না। মেহের তার জীবনে ম্যাজিকের মতো, নতুন এক পাল্টে দেয়া ভোরের মতো, যে কারণে নিজেকে এতটা গুছিয়ে নিতে পেরেছে। এখন সে তার বাবার সাথে ব্যবসা সামলায়। ছেলের এই পরিবর্তনে রেদওয়ান বেজায় খুশি। মেহেরকে ছেলের বউ করে আনার সিদ্ধান্তটা শতভাগ সাফল্য অর্জন করেছে। মেহের তাড়াতাড়ি করে গোসলের পানি বালতি ভরে রেখেছে। মেহরাবের কাজ থেকে ফেরার সময় হয়ে এসেছে। মেহরাব ফেরার পূর্বেই তার প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত রাখে মেহের। মেহেরের এমনতর কাজ মেহরাবকে আরও কাজের শক্তি যোগায়। সারাদিনের কাজ শেষে বাড়িতে ফিরে আসার পর ক্লান্তি তাকে ছুঁতে পারে না মেহেরের জন্য। মেয়েটা মেহরাবের জন্য সর্বা হয়ে গিয়েছে। মেহরাবের হৃদয় জুড়ে যে মেহের এত দ্রুত গতিতে জায়গা দখল করবে তা মেহরাব কল্পনাও করেনি। মেহের রাবাবের ঘরের পাশ দিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল মেহরাবের জন্য শরবত তৈরি করতে, কিন্তু মেহের দাঁড়িয়ে পড়ল। রাবাব সম্ভবত কারোর সঙ্গে গভীরতা নিয়ে ফোন আলাপ করছে। গভীরতা বলতে প্রেমিক যুগলের মাঝে যেমন আলাপ হয় আর কি। মেহের অপেক্ষা করলো রাবাবের কথা শেষ হওয়ার। প্রায় 15 মিনিট শেষে রাবাবের কথা শেষ হলো। এত সময় মেহের ধৈর্য নিয়ে দাঁড়িয়েছিল ঠায়। কথা শেষ হওয়ার পর মেহের দরজায় টোকা দিল। কয়েক সেকেন্ডের মধ্যে রাবাব হাসি মুখে দরজা খুলে দিল। মেহের রাবাবের সামনে মুখোমুখি হয়ে বসে আছে। কার সাথে কথা বলছিলে? মেহেরের এই প্রশ্নের জবাবে রাবাব বেশ ইতস্তত করে শেষ পর্যন্ত বান্ধবীর সাথে কথা বলছিল বলে দিল। রাবাবের জবাবে যে সত্যতা নেই তা মেহের তার বাচনভঙ্গিতেই বুঝতে পারল। রাবাব হয়তো কোনো কারণ থেকে বলতে চাইছে না। মেহের জোর করল না, তবে হাল ছাড়ল না। কোনো না কোনোভাবে তাকে বুঝালো সে বুঝবে এই আশা করছে মেহের। মেহের বলল, আচ্ছা রাবাব, তোমাকে একটা প্রশ্ন করি। রাবাব হেসে বলল, আহ ভাবি, তা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? বলো, যা আছে প্রশ্ন। মেহের বলল, ধরো তোমাকে আমি 2টো রসগোল্লা দিলাম। একটা খুব যত্ন সহকারে প্যাকিং করে রাখা আর অপরটি খোলা অযত্নে ছিল, তুমি কোনটা গ্রহণ করবে? রাবাব সাথে সাথে উত্তর দিল, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যেটা ছিল সেটা নেব। মেহের বলল, খোলা অবস্থায় রাখাটা কেন নিবে না? রাবাব বলল, খোলা অবস্থায় থাকা মানে তো তুমি নিজেও জানো ভাবি, কত ধুলোবালি রোগ জীবাণু ছড়ায় এতে, কত রকমের পোকামাকড় হানা দিতে পারে বিনা অনুমতিতে। অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য খারাপ। একটা সাধারণ ফল তার খোসার ভেতর থাকাকালীন যতদিন সতেজ থাকে, একটা খোসা ছাড়ানো ফল তার অর্ধেক সময়ও সতেজ থাকে না। প্যাকেটিং অবস্থা এজন্যই বেটার। মেহের হাসল রাবাবের কথা শুনে। তারপর বলল, আমরা মেয়েরাও এই রসগোল্লার মতো, ফলের মতো। নিজেদেরকে আমরা যত যত্নে রাখি আমরা ততই ভালো থাকি। আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছুর সুন্দর নিয়ম বেঁধে দিয়েছেন। সেই অনুযায়ী চললে অবশ্যই আমরা ভালো থাকব। এই ধরো কোনো রিলেশনশিপ করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক আল্লাহ হারাম করেছেন। তার মানে অবশ্যই এতে বান্দার কল্যাণ নেই। কেমন কল্যাণ নেই জানো? শোনো, একটা বাস্তব ঘটনা বলি। আমার মাধ্যমিক স্কুলের এক বান্ধবী ছিল। আমাদের ক্লাসেরই এক সহপাঠীর সাথে তার সম্পর্ক হয়। ছেলেটা শেষ পর্যন্ত তাকে বিয়ে করেনি, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যা ঘটে তা ওই ছেলে মেয়ের মধ্যে ঘটে গিয়েছিল। মেয়েটা প্রেগন্যান্টও হয়ে গিয়েছিল। সমাজে তাকে এখন পর্যন্ত নিচু চোখে দেখে। ছেলেটা মৌমাছির মতো মধু খেয়ে উড়ে গেল, তাকে ধরা গেল না। সমাজ তাকে ধরাছোঁয়ার বাইরে রাখলো। আমি এখানে মেয়েটাকে দোষ দেব, তার উচিত ছিল বিয়ে করা। এতে তার ইজ্জত খোয়াবার ভয় থাকতো না। মেয়েটা ছেলেটাকে পাত্তা না দিলে ঘটনাটা এতদূর এগোতো না। মেয়েরা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। নিজেদের গোপন সৌন্দর্য সম্পর্কে জানা বা দেখার অধিকার একমাত্র স্বামীর অধিকার আছে। অন্য হাতে পড়লে তা নষ্ট হবার সম্ভাবনা আছে, ঠিক আমার ওই বান্ধবীটার মতো। এই জন্য যার তার হাতে সঁপে দিতে নেই। রাবাব চুপ করে সব শুনল।
মেহেরের বলা কথাগুলো তার মস্তিষ্কে গভীরভাবে বসে যাচ্ছে। নিজেকে এখন ছোট মনে হচ্ছে, নিজের ভুলগুলো যেন চোখের সামনে সব ভেসে উঠছে। মেহের আবার বলল, তোমার বিয়ে এখন দেওয়াই যায়, নিজের পছন্দ থাকলে জানাতে পারো। মনে রেখো রাবাব, আল্লাহ সব দেখছেন, ওনার নজর থেকে নিরাকার কোনো প্রাণীও বাদ যায় না। মেহের আর কথা বাড়ালো না। বাহির দরজায় শোনা গেল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মেহরাব চলে এসেছে। মেহের ছুটল স্বামীর খেদমতে, দৌড়ে গিয়ে দরজা খুলে সালাম গ্রহণ করলো। মেহরাব চট করে মেহেরকে জড়িয়ে ধরল। বাসায় শুধু রাবাব ছিল। মেহের লজ্জা মুখে বলে উঠল, করছো কি? বাসায় এখন রাবাব আছে। মেহরাব বলল, থাকুক, সে বের হবে না এখন, তাকে অনেক আগে থেকে আদেশ দিয়ে রেখেছি। এখন একটু বুক পিঞ্জিরায় চুপটি করে থাকো। সারাদিন কতটা খালি খালি লাগে আমার পাখিটার জন্য। মেহের স্বামীর বুকে মুখ লুকিয়ে হাসল। এই শান্তি আল্লাহ প্রদত্ত, অন্য কোথাও তা পাওয়া সম্ভব না। দুটো ভিন্ন মানসিকতার মানুষ আজ এক রঙে রঙিন হয়ে গিয়েছে। এভাবেই রঙিন হোক প্রতিটা সম্পর্ক।